ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আজকে আরও একটি নতুন ক্লাসের মধ্যে। আজকে আপনারা দেখতে পাচ্ছেন ম্যাথসের মোস্ট ইম্পর্ট্যান্ট একটি ক্লাস নিয়ে এসেছি। আজকে ক্লাসের মধ্যে আমরা দুইটি চ্যাপ্টার কভার করব। একটি এলসিএম এইচসিএফ এর চ্যাপ্টারটা কভার করব এবং কিউব রুটগুলি কভার করব। এগুলি এক্সামের মধ্যে আসে, প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে। অ্যান্ড অলসো একাডেমিক ক্লাসেস যেগুলি রয়েছে, এই একাডেমিক ক্লাসেসের মধ্যেও এই চ্যাপ্টারগুলি রয়েছে। ক্লাস 10 থেকে নিয়ে 12 অবধি পর্যন্ত, অথবা ক্লাস 8, 9, 6, 7-এও রয়েছে। এগুলি আপনারা দেখবেন, সবার জন্য ইম্পর্ট্যান্ট। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আজকের ক্লাসের মধ্যে আমরা যে টপিকগুলি কভার করব, টপিকগুলি প্রথমে আমরা দেখি কী কী টপিক কভার করব। নাম্বার 1 দেখব এলসিএম। এলসিএমকে আরেক নাম বলা হয় এলসিডিও বলা হয়, লোয়েস্ট কমন ডিভিশনও বলা হয়। তারপর হচ্ছে আমরা এইচসিএফ দেখব। এইচসিএফ আর একটি নাম রয়েছে জিসিএফ, গ্রেটেস্ট কমন ফ্যাক্টরও বলা হয়। তারপর আমরা দেখব স্কোয়ার রুট, কিউব রুট। তারপরে আমরা কিভাবে কাকে মাল্টিপল বলে, ফ্যাক্টর কাকে বলে দেখব। তারপরে আমরা কয়েকটি কোয়েশন নিয়ে এসেছি। কোয়েশনগুলি কিন্তু লাস্ট ক্লাসেসের মধ্যে আমরা কভার করেছিলাম। ফার্স্ট ক্লাসের মধ্যে নাম্বার সিস্টেম, অ্যান্ড সেকেন্ড ক্লাসের মধ্যে আমরা কমপ্লিট করেছিলাম সিরিজ, কমপ্লিট করেছিলাম নাম্বার সিরিজ। তো এই নাম্বার সিস্টেম, নাম্বার সিরিজ কমপ্লিট করার পর কিছু এক্সামের মধ্যে কিছু কোয়েশনস আসে। প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার দেখে আমি কোয়েশনগুলি নিয়ে এসেছি। যেমন হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 12 ন্যাচারাল নাম্বার, এইভাবে অড নাম্বার হবে, স্কোয়ার হবে, কিউব হবে, অথবা ইভেন নাম্বার হবে। এগুলি নিয়ে আলোচনা করব প্রথমে শেষ করার পর তারপরে আমরা দেখব মাল্টিপল কি, ফ্যাক্টর কি, এগুলি বুঝবো। আর যখনও বুঝবো তারপরে আমরা এলসিএম, এইচসিএফ দেখব। এবং কয়েকটি মেথড এই জায়গায় আমি লিখেছি, যেহেতু এই জায়গায় আমি এক্সপ্লেন করব, এই জন্য এই জায়গায় লিখিনি, এই জায়গায় লিখেছি। এই জায়গায় আমরা এক্সপ্লেন করে করে প্রত্যেকটি মেথড শিখব এবং আজকের ক্লাসটি কমপ্লিট করব। আপনারা আশা করি সবাই ভালো আছেন, আপনাদের স্টাডি চলছে এবং আমাদের ম্যাথসের দুইটি ক্লাস অলরেডি হয়ে গিয়েছে। একটি ক্লাসের মধ্যে আমরা নাম্বার সিস্টেম আলোচনা করেছি, আর একটি ক্লাসের মধ্যে আমরা নাম্বার সিরিজ নিয়ে আলোচনা করেছি। এই হচ্ছে ম্যাথসের থার্ড ক্লাস। এই ক্লাসের মধ্যে আমরা দুইটি চ্যাপ্টার কভার করব। এইভাবে আমরা ম্যাথসে যে চ্যাপ্টার্সগুলি রয়েছে চেষ্টা করব যাতে একটি ক্লাসের মধ্যে দুইটি, বা যদি চেষ্টা পারা যায় তাহলে দুইটি ক্লাস কভার করার চেষ্টা করব, এইভাবে দেখে দেখে। তো আজকে ক্লাসের মধ্যে আপনাদের সবাইকে স্বাগতম জানাই আবারও। আজকে ক্লাসটি সবার জন্য ইম্পর্টেন্ট এবং এই ক্লাসটি প্রত্যেকটি ক্লাসের সাথে সম্পর্কযুক্ত। অর্থাৎ ম্যাথস বুঝতে হলে, ম্যাথস করতে হলে প্রত্যেকটি ক্লাসে, প্রত্যেকটি চ্যাপ্টারের সাথে এই ম্যাথসের এলসিএম, এইচসিএফ, ফ্যাক্টর, মাল্টিপলস এগুলি জানতে হবে, বুঝতে হবে। তো আমরা আজকে মাতৃভাষায়, নিজের রিজনাল ল্যাঙ্গুয়েজে বুঝি কী হয় মাল্টিপলস, কী হয় ফ্যাক্টর, এলসিএম কী, এইচসিএফ কী, গসাগু কী, লসাগু কী, এগুলি ভালো করে আজকে আমরা বুঝি। যে বা যারা আপনারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দেই, আপনার প্লেলিস্টে গিয়ে অথবা ভিডিও ডেসক্রিপশনে আমি দিয়ে দিই। আপনারা ভিডিওর লাস্টে মোর বলে লেখা হয়, মোরে ক্লিক করলে ডেসক্রিপশন চলে আসবে। ডেসক্রিপশনে গিয়ে আপনারা দেখতে পারেন, প্লেলিস্ট দিয়ে দিই। আমি ইংলিশ গ্রামারের 2টির মতো ক্লাস হয়েছে, ম্যাথসেরও ক্লাস হয়েছে, রিজনিংয়েরও ক্লাস হয়েছে, অ্যান্ড অলসো এসএসটি জেনারেল নলেজের ক্লাসেস হয়েছে। এগুলি কভার করবেন এবং আমরা কন্টিনিউয়াসলি এইভাবে ক্লাস করে অগ্রসর হব এবং এক্সামের পূর্বে আমরা সিলেবাস কভার করার চেষ্টা করব। ইনশাআল্লাহ সিলেবাস কভার হবে। তো আজকে ক্লাসটি আমরা শুরু করি। আপনি যদি নতুন এসে থাকেন আপনি সাবস্ক্রাইব করবেন, যখন ক্লাসটি আমি আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং যে বা যারা আপনারা নতুন নয় আপনাদেরকে বলবো, আপনারা প্রিভিয়াস ক্লাসেসগুলো কমপ্লিট করে তারপরে নিউ ক্লাস দেখবেন। প্রিভিয়াস ক্লাসে যদি একটি মিস হয় তাহলে নিউ ক্লাসের মধ্যে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং হতে কঠিন হবে না। তাই আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে ক্লাস শুরু করি। প্রথমত বলেছিলাম যে কোয়েশনগুলি আমরা কভার করব, এগুলি বুঝবো, তারপর এগুলি ইরেজ করে এই জায়গায় সম্পূর্ণ জায়গায় আমরা ম্যাথস করব এবং এলসিএম, এইচসিএফ ভালো করে বুঝবো। সঙ্গে সঙ্গে দেখার সাথে সাথে বলতে পারবেন যে এইচসিএফ কী হবে, 4-5টি নাম্বার দেওয়া যদি হয়, অথবা 4-5টি নাম্বার দেখে এলসিএম কী হবে বলতে পারবেন, দেখে বলতে পারবেন। অঙ্ক করার প্রয়োজন হবে না। এইভাবে আপনাদেরকে আজকে এলসিএম, এইচসিএফগুলি এবং রুট, কিউব রুটগুলি বুঝিয়ে দেবো। তো প্রথমে আমি প্রশ্নটি লিখেছি, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 12 ন্যাচারাল নাম্বার। বুঝতে পারছেন আপনারা, আমি একদিন বলেছিলাম ক্লাসের মধ্যে যে সাম বলতে অ্যাড করা বোঝায়। সাম বলতে অ্যাড করা বোঝায়। অ্যাড মিনস হচ্ছে যুক্ত করা বোঝায়, প্লাস করা বোঝায়, যোগ করা বোঝায়। তো সাম অফ 12 ন্যাচারাল নাম্বার, আমরা জানি ন্যাচারাল নাম্বার শুরু হয় নাম্বার ক্লাসের মধ্যে আমরা দেখেছিলাম। অর্থাৎ নাম্বার সিস্টেম কমপ্লিট হয়ে গিয়েছে, নাম্বার সিরিজও কমপ্লিট হয়ে গিয়েছে। এই জন্য নাম্বার থেকে কিছু কোয়েশন আসে এক্সামের মধ্যে, একদম হুবহু কোয়েশন আমি এক্সামের প্রিভিয়াস ইয়ার কোয়েশন পেপার থেকে নিয়ে এসেছি। তো এক্সামের মধ্যে এই নাম্বার সিস্টেম থেকে কিছু কোয়েশন আছে। পূর্বে তো ক্লাসের মধ্যে আলোচনা করেছি যে এইভাবে আসতে পারে, কিন্তু ডাইরেক্টলি কিছু কোয়েশনস আমি নিয়ে এসেছি। এগুলি সিটেটের মধ্যে এসেছে, অলসো টেটের মধ্যে আসে,
তো প্রথমে বুঝি, প্রশ্নটা বুঝি, তারপরে আমরা আনসারিং করব। ফর্মুলা কি, ফর্মুলা দেখব এবং আনসারিং করব। আপনাদেরকে প্রশ্ন করছে হোয়াট ইজ দ্য সাম, সাম মিনস হচ্ছে যোগফল অফ ফার্স্ট 12 ন্যাচারাল নাম্বার। আমরা সবাই জানি ন্যাচারাল নাম্বার ফার্স্ট ক্লাসে দেখেছি ন্যাচারাল নাম্বার 1 থেকে শুরু হয়, অর্থাৎ 1 থেকে 12টি ন্যাচারাল নাম্বারের যোগফল কী হতে পারে। ফার্স্ট অফ অল আপনি বলবেন যে স্যার আমি কী করব, 1 থেকে 12 পর্যন্ত লেখা নেব এবং লেখার পর কী করব, আমি প্রত্যেকটিকে যোগ করে বলে দেবো, অর্থাৎ অনেকটা সময় লাগবে। এক্সামে গিয়ে টাইম ম্যানেজ করা, সময়টা সেভ করা হচ্ছে মেইন সোর্স। যদি এই যতটা সময় দেওয়া হয় 3 আওয়ার্স 2.5 আওয়ার্স, এই আওয়ার্সের থেকে যদি 1 ঘন্টা প্লাস করা হতো, তাহলে প্রত্যেকে এক্সাম পাস করে নিতেন এবং প্রত্যেকে ভালো রেজাল্ট করতেন। এই জন্য এক্সামের মেইন সোর্স হচ্ছে, মেইন স্মার্টনেস হচ্ছে যে আপনাকে টাইম সেভ করতে হবে। যখন টাইম সেভ করবেন তখন আপনি এক্সামে প্রত্যেকটি সাবজেক্ট ভালো করে অ্যাটেন্ড করতে পারবেন এবং রেজাল্ট আসবে। তো একটা তো হবে, বা বলবেন স্যার আমি কি করব, আমি প্রত্যেকটি নাম্বারকে প্লাস করে বলে দেব, তা হবে না। কখনো আপনাকে বলে দিল 12টি, কখনো আপনাকে 20টি বলতে পারে, 30টি বলতে পারে, এর উপরে বলতে পারে, 40টি যদি বলে দেয় আপনি কিভাবে প্লাস করবেন। অর্থাৎ এই জায়গায় আমাদের একটি ট্রিক অবলম্বন করতে হবে, একটি মেথড ইউজ করতে হবে, ফর্মুলা ইউজ করতে হবে। তখন আমরা এই ফর্মুলা ইউজ করে 1 মিনিটের মধ্যে আনসারিং করে আনসার বসাতে পারবো। তো ফর্মুলাকে আমরা দেখি। ফর্মুলা হচ্ছে, যদি ফার্স্ট n ন্যাচারাল নাম্বার, n মিনস হচ্ছে ন্যাচারাল নাম্বার, যে কোনো একটি সংখ্যা যদি ফার্স্ট আপনাকে বলে ন্যাচারাল নাম্বার যোগ করার জন্য, তাহলে ফর্মুলা হচ্ছে, আমরা দেখি কি ফর্মুলা, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2। এই ফর্মুলা দিয়ে আমরা আনসারিং করতে পারবো। দেখি আমরা কীভাবে আনসারিং করি। n মিনস হচ্ছে 12, অর্থাৎ যে সংখ্যা দিবে ওই সংখ্যাটিকে আমরা n ধরবো, n এর জায়গায় বসাবো। অর্থাৎ আমরা জানি 12 অ্যান্ড n মিনস 12 প্লাস 1 ডিভাইডেড বাই 2। আমরা যদি দেখি তাহলে কিভাবে করব, 12 ইন্টু আমরা 1 প্লাস করলে 12 1 13 হয়ে যাবে, 2 নিচে রয়েছে, 2 দিয়ে আমরা যদি কাটাকাটি করি, 12 মধ্যে 2 1 2 অ্যান্ড 2 12-এর মধ্যে 6 টাইম যাবে, অর্থাৎ আমরা যদি দেখি 6 13, অর্থাৎ আমাদের হাতে রয়েছে 6 13, অর্থাৎ 6 13 78। আমাদের আনসার হয়ে গেল 78। তো দেখতে পাচ্ছেন কয়েক সেকেন্ডের মধ্যে আমরা আনসার করে নিলাম, এই জায়গার মধ্যে এই লাইনটিরও প্রয়োজন নেই, প্রয়োজন নেই আমি মনে করি। আমি এই জায়গার মধ্যে ডাইরেক্টলি আমি 2 দিয়ে 12কে কাটাকাটি করব। 2 দিয়ে যখন 12কে কাটাকাটি করার পরে ফর্মুলা বসিয়েছি আপনাদেরকে বোঝানোর জন্য, অর্থাৎ এক লাইনে আনসার করা যাবে 10 সেকেন্ডসের মধ্যে আনসার করতে পারবেন যখন আপনি প্র্যাকটিস করে শিখে যাবেন। অর্থাৎ 2 দিয়ে আমি যদি 12কে কাটাকাটি করি, 2 1 2 অ্যান্ড 2 6 12 হবে 6 অ্যান্ড 12 অ্যান্ড প্লাস 1 করলে 13 হবে, 6 13 78। আমরা সবাই জানি 6 and 13 যদি আমরা 6 13 যদি আমরা ইন্টু করি তাহলে 78 হয়ে যাবে। এই জায়গায় আপনারা দেখে দিই, 6 3 6 18 এর 8 হবে, 1 হাতে হবে, 6 1 6 1 7, অর্থাৎ 78। অর্থাৎ আমাদের অঙ্কটি শুদ্ধ হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এক্সামে যদি এইভাবে আসে, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 12 ন্যাচারাল নাম্বার, 12 এর জায়গায় যে কোনো প্রশ্ন করতে পারে, 13 14 18 19 20 30 যে কোনো নাম্বার দিতে পারে, তখন আপনারা কী করবেন, এই ফর্মুলাটি ইউজ করবেন, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2, n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 ফর্মুলা ইউজ করে, তারপরে n আপনাকে জানেন 12 দিয়ে দিয়েছে, n এর জায়গায় 12 বসিয়ে আপনারা এইভাবে করবেন। আমি আপনাদেরকে একটি অঙ্ক করে দেখিয়ে দিয়েছি, আপনারা এইভাবে প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে দিয়ে দিই একটি এক্সাম্পল, একটি আপনাদেরকে হোমওয়ার্ক দিয়ে দিই, আপনারা করবেন, তারপরে আমাকে জানাবেন। আমি এই জায়গায় ইরেজ করে 12-এর জায়গায় দিয়ে দিই, আপনারা দেখবেন 18। এই কোয়েশনটি আপনারা করবেন যে হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 18 ন্যাচারাল নাম্বার। তো আমাকে কোয়েশনটি আপনারা আনসারিং করে আমাকে কমেন্টে কমেন্ট করতে পারেন, তখন আমি চেক করব এবং আপনাদের আনসার বলবো যে আপনারা করেছেন কি না। অর্থাৎ এই একটি এক্সাম্পল জাস্ট আপনাদেরকে দিচ্ছি হোমওয়ার্ক হিসাবে, আপনারা এই ফর্মুলার মধ্যে বসিয়ে করবেন। নেক্সট আমরা দেখি, নেক্সট কোয়েশন হচ্ছে আমাদের, আশা করি এই সাম আসলে এইভাবে আসলে আপনারা করতে পারবেন। নেক্সট কোয়েশন হচ্ছে, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 37 ওড ন্যাচারাল নাম্বার। আমি যে কোনো একটি নাম্বার নিয়ে আসলাম, 37 নিয়ে আসলাম, অর্থাৎ প্রথম বলছে আমাদেরকে কি, হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 37 ওড নাম্বার। ওড নাম্বার আমরা সবাই জানি, ওড নাম্বার, ইভেন নাম্বার, কম্পোজিট নাম্বার, তারপরে প্রাইম নাম্বার, এগুলি আমরা দেখেছি, এগুলি ন্যাচারাল নাম্বারের পার্ট হয়ে থাকে। আমরা দেখেছিলাম যে ওড নাম্বার কি, বেজোড় সংখ্যা যাকে আমরা বলে থাকি ওড নাম্বার, যে ইভেন নাম্বার হচ্ছে যুগ সংখ্যাকে আমরা ইভেন নাম্বার বলে থাকি, তো যৌগিক সংখ্যাকে আমরা কম্পোজিট নাম্বার বলে থাকি, প্রাইম নাম্বার, এগুলি আমরা নাম্বার সিস্টেমে বলেছি এবং এক্সপ্লেনের সাথে সাথে বুঝেছি। তো এই জায়গায় যদি এইভাবে আসে যে
অড নাম্বারের আমরা প্রথম কয়েকটি অড নাম্বার দিয়ে দিল, এই অতটি অড নাম্বারের আমরা কি করতে হবে, সাম বার করতে হবে। তাহলে আমরা কিভাবে তৈরি করব, ডাইরেক্টলি এর ফর্মুলাটি হচ্ছে একদম ইজি, অর্থাৎ এন স্কোয়ার করব। যে সংখ্যাটি আমাদেরকে দিয়ে দেবো ওই সংখ্যাটি স্কোয়ার করে নেব, অর্থাৎ এন স্কোয়ার কি, এই জায়গায় এন আমরা পেয়েছি 37, অর্থাৎ 37 স্কোয়ার, 37 স্কোয়ার করলেই আমাদের হয়ে যাবে। স্কোয়ার করার ফর্মুলা কি, স্কোয়ার করার ফর্মুলা দুইটি রয়েছে, তা একটি হচ্ছে প্রাইম ফ্যাক্টর, আমরা জানি স্কোয়ার করার দুইটি ফর্মুলা রয়েছে, একটা মাল্টিপ্লিকেশন মেথড, একটা অ্যালজেব্রিক মেথড দিয়ে করতে পারবো, অথবা আমরা নিজে থেকে কখনো স্কোয়ার করতে পারবো। কিভাবে, মাল্টিপ্লিকেশন মেথড দিয়ে কিভাবে করব, অ্যালজেব্রিক মেথড দিয়ে কিভাবে করব আমরা দেখি। প্রথমে আমরা কিভাবে করব। 37 স্কোয়ার মিন্স কি, 37 ইন্টু 37, একদম ইজি প্রসেস হচ্ছে, আমরা কি করব 37কে 37-এর সাথে ইন্টু করে নেব। 7 7 যার কী হবে 49, 49-এর 9 হবে, হাতে 4 হবে। তারপরে কি করবেন, শর্টকাট মেথড এক লাইনে কীভাবে অঙ্ক করবেন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। হাতের 4 হয়ে গেল আমাদের, 7 3 যার কী হয় 21, প্লাস 21 করবেন। 7 3 যার কী হয় 21, অর্থাৎ প্লাস 21 করবেন। তো দেখতে পাচ্ছেন 21 42 হয়, আর 42 আর 4-এ 46 হয়। 46-এর আমি 6 বসিয়ে দিলাম, হাতের আমার 4 থাকলো। তারপর 3 3 যার 9 হবে, 3 3 যার 9, আমি 4 প্লাস করলে 13 হয়ে যাবে, অর্থাৎ 37 স্কোয়ার আনসার হবে 1369। 1369, 37 স্কোয়ার 1369 হবে। তো দেখতে পাচ্ছেন 37 স্কোয়ার কীভাবে 1369 হয়েছে, আমি এক লাইনের দ্বারা অঙ্ক করে দিয়েছি আপনাদেরকে। যদি 2 ডিজিট নাম্বার এইভাবে আসে তাহলে আপনারা এক লাইনে করতে পারবেন। যদি 15 দিয়ে আসতো, আপনাদেরকে আরেকটি ক্লাসে আমি বলেছি, এই 15 থেকে আমার মনে রয়েছে কিভাবে করেছি, আমি আবারও দেখিয়ে দিচ্ছি, অনেকে হয়তো বেড়া লাগতে পারে, আমি আবারও বুঝিয়ে দিচ্ছি। প্রথমে আপনারা কি করবেন, 7 দিয়ে 7কে ইন্টু করবেন, অর্থাৎ আপনারা প্রথমে এইভাবে করবেন 7 দিয়ে 7কে আমি ইন্টু করে 7 7 যার 49 পেয়েছি, আমি 9 বসিয়ে দিলাম, 4 হাতে রেখে দিলাম। তারপর আপনারা কি করবেন, এইভাবে ইন্টু করবেন, অর্থাৎ এই 7 দিয়ে 3কে ইন্টু করবেন। 7 দিয়ে 3কে ইন্টু করেছি, 3 7 যার আমরা জানি 21 হয়, আমি 21 এই জায়গায় প্লাস করে নিলাম 4-এর সাথে। তারপরে আমরা কি করব, ওই সাইড থেকে ওই সাইড ইন্টু করব, অর্থাৎ ওই জায়গা থেকে ওই সংখ্যাকে আমরা ইন্টু করব, অর্থাৎ 3 7 যার আবার 21 হয়েছে। 21 21 20 20 40 হয়, 1 1 প্লাস করলে 42 হবে, অ্যান্ড 42-এর সাথে আমরা যদি 4 প্লাস করি 46 হয়ে যাবে। 46-এর আমরা কি বসাবো, 6 বসাবো, হাতের আমাদের 4 হয়ে গেল। তারপরে 3 3 যার 9 হবে। তারপরে আপনারা লাস্ট কী করবেন, এই জায়গা থেকে এই জায়গা পূরণ করবেন, 3 3 যার 9 হয়ে গেল। 9-এর সাথে আমরা যদি 4 প্লাস করি তাহলে 13 হয়ে যাবে, অর্থাৎ 1369 হচ্ছে আমাদের 37 অড নাম্বারের স্কোয়ার। 37-এর অড নাম্বারের যোগফল আমরা পেলাম, আর যোগফল আমরা নির্ণয় করার ফর্মুলা হচ্ছে এন স্কোয়ার, এই জন্য আমরা 37কে স্কোয়ার করে ফর্মুলাটি দ্বারা আমরা মান নির্ণয় করলাম। এখন জাস্ট এই পন্থাটি মনে রাখবেন, নেক্সটে যখন আমরা স্কোয়ারের চ্যাপ্টার শুরু করবো, স্কোয়ার রুট অ্যান্ড কিউব রুটের, তখন দেখিয়ে দেবো দুইটি মেথড রয়েছে। অ্যালজেব্রিক মেথড যে জায়গায় a প্লাস বি হোল স্কোয়ার দিয়ে করা হয়, অথবা a মাইনাস বি হোল স্কোয়ার দিয়ে করা হয়। স্কোয়ারের ক্ষেত্রে যদি কিউব হয় তাহলে a প্লাস বি হোল কিউব দিয়ে হবে, তা আমরা নেক্সট ফেজের মধ্যে বা নেক্সট সময় আলোচনা করব। এবং আরেকটি মেথড রয়েছে যেগুলি মাল্টিপ্লিকেশন মেথড হয়, মাল্টিপ্লিকেশন মেথডটি একটু হার্ড হয়, তারপরে আপনাদেরকে বুঝিয়ে দেবো। আপনারা যে পন্থাটি ভালো লাগবে ওই পন্থার দ্বারা আপনারা স্কোয়ার রুট এগুলি করবেন। তো আমরা দেখে নিলাম, এই কোয়েশনটি বুঝে নিলাম। এখন আপনাদেরকে আমি একটি এক্সাম্পল দেই, আপনারা এক্সাম্পলটি করবেন। আমি একদম ইজি আপনাদেরকে দিয়ে দিচ্ছি, যে কে 30 সেকেন্ডসের মধ্যে পারবেন, আপনারা চেষ্টা করবেন। এই জায়গায় আমি 37কে ইরেজ করে আমি আপনাদেরকে দিয়ে দিলাম 25 করে নেবেন, যে 25-এর 25 না, আর একটি স্মল দিয়ে দিই 23 অড নাম্বার, অর্থাৎ হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 23 অড নাম্বার কী হবে, আপনারা এই কোয়েশনটি করবেন, নিজেদেরকে করে দেখিয়ে দিবেন। আর এক দুইটি মেথড আপনাদেরকে দেখিয়ে দিই কীভাবে মাল্টিপ্লিকেশন করবেন। মাল্টিপ্লিকেশন করার ক্ষেত্রে আপনারা যদি 5 5 যুক্ত নাম্বার আসে, যেমন 25 অর্থাৎ 2 ডিজিট নাম্বার যদি আসে এবং 25 আসে, তো এইভাবে আমি আরেকদিন দেখিয়েছিলাম। আপনারা কি করবেন, 5 5 যার 25 ডাইরেক্টলি বসিয়ে দিবেন। তারপরে এই যে 2 2 যার রয়েছে, 2 2 যার থেকে আপনারা কি করবেন, যে কোনো একটি সংখ্যার সাথে 1 প্লাস করে নেবেন, অর্থাৎ 3 2 যার কী হবে, 3 2 যার 6 হবে, অর্থাৎ 625 আমাদের এক লাইনে আনসার হয়ে গেল। এইভাবে 5 যুক্ত যেগুলি 15 তারপরে 35 45 45 56 55 65 তারপরে 75 85 95 এগুলি আপনারা করতে পারবেন। সেম মেথড ইউজ করে ডাইরেক্টলি এক লাইনের মধ্যে আনসার চলে আসবে। তারপরে নেক্সট কোয়েশন আমরা দেখি,
নেক্সট কোয়েশ্চন আমাদেরকে করছে হোয়াট ইজ দ্য সাম অফ স্কোয়ার্স অফ ফার্স্ট 14 ন্যাচারাল নাম্বার। প্রথম 14টি ন্যাচারাল নাম্বারের স্কোয়ার কি হবে আমাদেরকে একটি কোয়েশ্চন করেছে। তো আমরা দেখি এই কোয়েশ্চনের ক্ষেত্রে আমরা কি ফর্মুলা ইউজ করতে হবে। এই কোয়েশ্চন সলভ করার ক্ষেত্রে আমাদেরকে ফর্মুলা ইউজ করতে হবে n ইন্টু n প্লাস 1 ইন্টু 2n প্লাস 1 ডিভাইডেড বাই 6। এই ফর্মুলাটি আমাদেরকে ইউজ করতে হবে। আমি যে ফর্মুলাগুলি লিখে দিচ্ছি আপনার ফর্মুলাগুলি ইয়াদ করবেন, লিখে নোটের মধ্যে রাখবেন, তখন কাজে আসবে। এগুলি একদম হুবহু এক্সামের মধ্যে এইভাবে কোয়েশ্চন আসে। তো আমরা কি করব, আমরা পেয়ে গেলাম 14 ন্যাচারাল নাম্বার, অর্থাৎ n মিনস হচ্ছে আমাদের 14। n এর থেকে আমরা 14 বসিয়ে নিই 14, তারপরে n প্লাস 1 মিনস হচ্ছে 14 প্লাস 1, 14 প্লাস 1, তারপরে আমাদের 2n মিনস হচ্ছে কি 2 ইন্টু 14, 2n এর মধ্যে ইন্টু সম্পর্ক রয়েছে, এবং প্লাস 1 আমরা করে নিলাম আর ডিভাইডেড বাই 6 করে নিলাম। এখন আমরা সলভ করি। 14 প্লাস 1 মিনস হচ্ছে কি 15, তারপর কি হবে ব্র্যাকেটের মধ্যে লেখা নেই, তাও না হয় প্রবলেম হবে, ব্র্যাকেটের মধ্যে লিখে নিলাম। তারপরে এই জায়গায় আমরা 2 14 যার কী হবে 28 প্লাস 1 কী হবে 29, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 14 ইন্টু 15 তারপরে ইন্টু 25 এই জায়গায় দেখা যাচ্ছে। তো আমরা 6 দিয়ে ডিভাইড করব। 6 দিয়ে ডিভাইড করার পর দেখতে পাচ্ছেন আপনারা কি হবে, আমরা যদি এই 14কে 15-এর সাথে প্লাস করে ইন্টু করে নেই, তারপরে আমাদের সাথে আমরা কি করতে হবে, আমাদেরকে 29-এর সাথে ইন্টু করতে হবে। তো 14 15 ইন্টু করি, 14 15 যদি ইন্টু করি আমরা কি হবে 4 5 যার কি হবে 20 0 হবে, হাতের 2 হবে, 5 1 যার 5 and 4 1 যার 4 কি হবে 5 আর 4 এ 9 হবে, 2 11 11 এর 1 হবে, হাতের 1 হবে, 1 1 যার 1 আর 1 এর 2 হবে, অর্থাৎ 2 1 0 পেয়ে গেলাম, নিচে 6 পেয়ে গেলাম, ইন্টু আমরা 29 পেয়ে গেলাম। এখন আমরা কি করি, 6 দিয়ে কাটাকাটি করতে পারবো নাকি, 6 দিয়ে 29কে কাটাকাটি যাবে না, 6 দিয়ে 210কে কাটাকাটি যাবে নাকি, 6 যদি আমরা দেখি 3 6 যার 18, আমাদের হাতে থাকবে 3, কাটাকাটি যাবে, অর্থাৎ 6 দিয়ে আমরা কাটাকাটি করে নিই। 6 দিয়ে যদি কাটাকাটি করি 6 1 যার 6 হবে, 621 এর মধ্যে যাবে 3 টাইমস, অর্থাৎ 3 আসবে, 3 টাইমস চলে যাবে, 3 টাইমস গেলে আমরা দেখব 3 6 যার 18, অর্থাৎ 3 টাইম যাবে 18 এর মধ্যে, থাকবে আমাদের মধ্যে 3 0-এর সাথে যুক্ত করলে 30 হবে, 30 এর মধ্যে 6 যাবে 5 টাইমস, অর্থাৎ 35 আমরা পেয়ে গেলাম, 5 টাইমস যাবে। তো আমরা কি পেয়ে গেলাম 35 ইন্টু 29 আমাদের আনসার হয়ে গেল। আপনারা 35 ইন্টু 29 করে আমাকে বলবেন স্যার এই 35 ইন্টু 29 করে আমরা আনসার এই আনসারটি পেয়েছি। অর্থাৎ এই কোয়েশনের হোয়াট ইজ দ্য সাম অফ স্কোয়ারস অফ ফার্স্ট 14 ন্যাচারাল নাম্বার কি হবে, আমি অঙ্কটি করে নিলাম। আপনারা 35 29 এইভাবে শর্টকাট মেথড ইউজ করে মাল্টিপ্লিকেশন করবেন, করে আমাকে আনসার বলবেন কমেন্ট বক্সের মধ্যে, স্যার আনসার আমরা এই পেয়েছি। তারপরে নেক্সট আমরা দেখব নেক্সট কোয়েশ্চন কি হতে পারে। নেক্সট কোয়েশ্চনটি আপনাদেরকে আর একটি এক্সাম্পল দিচ্ছি আমি। এই 14-এর জায়গায় আপনারা ইরেজ করে 18 করে নেবেন। এই 18 এই প্রশ্নটি আপনারা করবেন নিজে থেকে। হোয়াট ইজ দ্য সাম অফ স্কোয়ার অফ ফার্স্ট 18 ন্যাচারাল নাম্বার, এগুলি করে নিজেকে আমাকে বলবেন স্যার কি আনসার আসে, আমাকে কমেন্ট বক্সে বলবেন। হোয়াট ইজ দ্য সাম অফ কি লিখেছি, হোয়াট ইজ দ্য সাম অফ কিউব, ডাব্লিউ দেখা যাচ্ছে কিউব, অর্থাৎ কিউব অফ ফার্স্ট 9 ন্যাচারাল নাম্বার, প্রথম 9টি ন্যাচারাল নাম্বারের কিউবের যোগফল কি হবে, অর্থাৎ প্রথম 9টি ন্যাচারাল নাম্বারের কিউবের যোগফল কি হবে আমরা যদি জানি, তার ফর্মুলা হচ্ছে, ফর্মুলাগুলি ভালো করে মনে রাখবেন, n ইন্টু n প্লাস 1 হোল স্কোয়ার, n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার, এই হচ্ছে কিউবের ফর্মুলা, এই হচ্ছে কিউবের ফর্মুলা। যদি এভাবে বলা হয় যে ফার্স্ট অতটি নাম্বার এর কিউবের যোগফল কি হবে, তা হবে n ইন্টু n প্লাস 1 ডিভাইডেড বাই 2 হোল স্কোয়ার। তো আমরা দেখি কীভাবে করব। আমাদেরকে 9 দিয়েছে, অর্থাৎ আমাদের n হচ্ছে 9 ইন্টু আমরা যদি দেখি 9 প্লাস 1 মিনস হচ্ছে 10, আর আমরা কি হবে নিচে আমাদের 2 হবে, আমাদের হোল স্কোয়ার হবে। যদি আমরা কাটাকাটি করি 2 1 যার 2 আর 2 আমাদের 10-এর মাসে যাবে 5 টাইমস, অর্থাৎ আমরা যদি দেখি 5 9 যার কী হবে 45, 5 9 যার কী হবে 45 স্কোয়ার হবে, আমাদের যেহেতু স্কোয়ার সঙ্গে আছে স্কোয়ার হবে, অর্থাৎ 5 দেখেন এত শর্টকাট করে নিলাম।
আমরা 2 দিয়ে প্রথমে 9 এর মান হচ্ছে 9, আমি 9 বসিয়ে দিলাম। n+1 হচ্ছে কি +1, 9 এর সাথে +1 করলে 10 হয়ে যায়, আমি 10 বসিয়ে দিলাম। ইনটু সম্পর্ক রয়েছে, ইনটুর মধ্যে দিয়ে দিলাম। তারপরে 2 নিচে রয়েছে, 2 দিয়ে 9 কাটাকাটি যাবে না, 10কে কাটাকাটি যাবে। আমরা 10কে 2 দিয়ে কাটাকাটি করলাম, 2 1 2, 2 5 10। তো কী হলো, আমাদের 5 and 9 চলে আসলো। তো আমরা 9 and 5কে ইন্টু করে 45 পেয়ে গেলাম। 45-এর সাথে আমরা 2 স্কোয়ার করলাম। আর আমরা জানি 45 যদি এইভাবে আসে তাহলে আমাদেরকে কী করতে পারবো, আমরা এক লাইনে আনসারিং করতে পারবো। 5 5 25 ডাইরেক্টলি বসিয়ে দিবেন এবং যে কোনো একটি সংখ্যার সাথে 1 প্লাস করে নেবেন। 5 4 20, অর্থাৎ আমাদের আনসার হয়ে গেল 2025। আমাদের আনসার হচ্ছে 2025। অর্থাৎ প্রথম 9টি ন্যাচারাল নাম্বারের কিউবের যোগফল হচ্ছে 2025। দেখতে পাচ্ছেন এত শর্টকাট প্রশ্ন মেথডগুলি কীভাবে আপনারা করবেন। 10 সেকেন্ড 15 সেকেন্ডসের মধ্যে একটি কোয়েশ্চনের এগেনস্টে কী সময় হয় এডিআরের ক্ষেত্রে আমি সিলেবাসে আলোচনা করেছি, আপনারা দেখতে পারেন গিয়ে প্রিভিয়াস ক্লাসেসের মধ্যে। তো সিলেবাস যখন আলোচনা করেছি তখন দেখেছিলাম। তো এই কোয়েশ্চন অনুসারে সময় অনুসারে আপনারা 10 থেকে 15 সেকেন্ডসের মধ্যে একটি প্রশ্নের আনসার করতে পারবেন যদি এইভাবে আমার মেথডগুলি অবলম্বন করেন, বুঝে শুনে প্র্যাকটিস করেন, তখন মনে থাকবে। যদি প্র্যাকটিস না করেন তো মনে থাকবে না। ফর্মুলা শিখবেন, তারপরে আনসার করবেন, প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা 9 না দিয়ে এই জায়গায় 13 দিয়ে আপনার প্র্যাকটিস করবেন। আমি আপনাদেরকে হোমওয়ার্ক দিচ্ছি, হোয়াট ইজ দ্য সাম অফ কিউব অফ ফার্স্ট 13 ন্যাচারাল নাম্বার। আমাকে বলবেন যে কী আনসার হয়, কমেন্ট বক্সে বলবেন। তারপরে আমরা আরেকটি কোয়েশ্চন রয়েছে, তারপরে আমরা চলে যাব আমাদের আজকের চ্যাপ্টারের দিকে। আজকের চ্যাপ্টার এখনও শুরু করা হয়নি। সাম অফ, অর্থাৎ হোয়াট ইজ দ্য সাম অফ, আমি হোয়াট ইজ এই জায়গাটি ছেড়ে দিয়েছি। হোয়াট ইজ দ্য সাম অফ ফার্স্ট 10 ইভেন নাম্বার। ইভেন নাম্বার আসলে কীভাবে করবেন, মিনস হচ্ছে যুগ সংখ্যা, যুগ্ম সংখ্যা যদি আসে, ইভেন নাম্বারের ফর্মুলা হচ্ছে n × n+1, বাস এতটুকু হচ্ছে ইভেন নাম্বারের ফর্মুলা। তো আমাদের n হচ্ছে 10, তো আমরা কী করব, 10 আর n+1 মিন হচ্ছে 11, 10 11 কী হবে 1 1 11 1 11, 0 লাগিয়ে দিলে 1 0 10। একদম শর্টকাট। কীভাবে আমি করেছি, 0 যুক্ত যদি কোনো সংখ্যা আসে 2 ডিজিট অথবা 3 ডিজিট যে কোনো সংখ্যা হতে পারে, তখন আপনাকে 0 বাদ দিয়ে মাল্টিপ্লিকেশন করে নেবেন এবং শেষে 0 অ্যাড করে নেবেন। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 11 1 11 হবে এবং 0 যুক্ত করে নিলে 1 1 0, অর্থাৎ আমাদের আনসার হয়ে গেছে 1 1 0। অর্থাৎ প্রথম 10টি ইভেন নাম্বারের যোগফল হচ্ছে 1 1 0। তো আশা করি আপনারা এই কোয়েশনগুলি বুঝেছেন, কিভাবে এক্সামে আসে তাও বুঝেছেন এবং কিভাবে আমি ফর্মুলা ইউজ করে শর্টকাট মেথডে কম সময়ের মধ্যে আনসারিং করেছি, প্রশ্নগুলি সলভ করেছি, আপনারা দেখেছেন, বুঝেছেন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আমরা এখন এই জায়গাটি ইরেজ করে আমাদের মেইন চ্যাপ্টার যে 2টি আজকে কভার করব, 2টি চ্যাপ্টার শুরু করি। প্রথমে আমরা দেখব এলসিএম আর এইচসিএফ। এর পূর্বে আমাদেরকে জানতে হবে যে ফ্যাক্টর কি, হোয়াট ইজ মাল্টিপল অ্যান্ড ফ্যাক্টর। ফ্যাক্টর কাহাকে বলে অ্যান্ড মাল্টিপল কাহাকে বলে আমরা প্রথমে দেখব। একটু সময় নিচ্ছি, জলপান করে নিই। মাল্টিপল কি, মাল্টিপলকে বাংলাতে বলা হয় গুণিতক আর ফ্যাক্টরকে বাংলাতে বলা হয় উৎপাদক। যে কোনো একটি সংখ্যা মনে করেন, যে কোনো একটি সংখ্যা যদি দেওয়া হয়, মনে করেন 18 দেওয়া হলো, 18-এর যদি আমাকে বলা হয় 18-এর ফ্যাক্টর কী কী হবে, পজিটিভ ফ্যাক্টর নেগেটিভ ফ্যাক্টর হয়। অনেক সময় এক্সামে এইভাবে আসে যে 18-এর পজিটিভ ফ্যাক্টর কী কী হবে, নেগেটিভ ফ্যাক্টর কী কী হবে। অর্থাৎ পজিটিভ মিনস হচ্ছে কি যেগুলি অড হবে না, অথবা 18-এর ইভেন ফ্যাক্টর কী কী হবে, 18-এর অড ফ্যাক্টর কী কী হবে। অর্থাৎ এগুলি ডাইরেক্টলি ফ্যাক্টর থেকে কখনো এক্সামে আস্কিং করে, মাল্টিপল থেকে এক্সামে আস্কিং করে। তো আমরা দেখবো মাল্টিপল কী, ফ্যাক্টর কী, এগুলি আজকে ভালো করে বুঝবো। মনে করেন এই 18কে কতভাবে ভাগ করা যায় তাকে বলা হয় ফ্যাক্টর। আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। 18কে মনে করে একটি সংখ্যা, যে কোনো একটি সংখ্যা দেওয়া হলো, এই সংখ্যাকে কতভাবে ভাগ করা যায়, কতভাবে তাকে ছোটো করা যায়, কত ভাগে তাকে সেপারেট করা যায়। এই যে পন্থা, এই যে সেপারেশন যে আমরা নাম্বারগুলি করে ইউজ করে করি, তাকে বলা হয় ফ্যাক্টর। মনে রাখবেন, প্রত্যেকটি নাম্বার সে নিজে তার নিজের একটি ফ্যাক্টর, প্রত্যেকটি নাম্বার সে নিজে তার একটি ফ্যাক্টর, এবং 1 হচ্ছে প্রত্যেকটি নাম্বারের একটি ফ্যাক্টর। প্রত্যেকটি নাম্বারের 1 হচ্ছে একটি ফ্যাক্টর, সে নিজে একটি ফ্যাক্টর। আমরা প্রাইম নাম্বারের মধ্যে দেখেছি
যে নাম্বারের সে নিজে ফ্যাক্টর এবং 1 ফ্যাক্টর হয় ওই নাম্বারকে প্রাইম নাম্বার বলা হয়। অর্থাৎ আমরা বুঝতে পারছি এক্সামে কখনো আসে যে একটি নাম্বার 1 হচ্ছে প্রত্যেকটি নাম্বারের ফ্যাক্টর এবং ওই নাম্বারটি তার নিজের একটি ফ্যাক্টর। এবং মনে রাখবেন ফ্যাক্টর সবসময় ওই নাম্বারের সমান হয় এবং ওই নাম্বার থেকে ছোটো হয়। মনে রাখবেন লেস দেন দিস নাম্বার অথবা ওই ইকুয়াল টু দিস নাম্বার, যে নাম্বারটি দেওয়া হবে ওই নাম্বারের সমান হবে অথবা ওই নাম্বার থেকে ছোটো হবে ফ্যাক্টর। কিন্তু গুণিতকের ক্ষেত্রে গুণিতক ওই নাম্বারের সমান হবে এবং ওই নাম্বার থেকে বড় হবে, ছোটো কখনো হবে না। এই কনসেপ্টটি মনে রাখবেন। তো আমরা দেখি প্রথমে 18 এর ফ্যাক্টর কী কী হতে পারে। 18 দিয়ে যদি আমরা ফ্যাক্টর তৈরি করি, 18 অর্থাৎ 18কে 1 দিয়ে ভাগ করে আমরা পেয়ে যাব 18। 18 1 jar 18 অর্থাৎ 18 1 দুটোটি হচ্ছে 18 এর ফ্যাক্টর। তারপরে আমরা কিভাবে দেখতে পারবো 18কে আমরা যদি 2 দিয়ে দেই তাহলে হবে 2 9 jar 18 অর্থাৎ আমরা পেয়ে গেলাম আরও দুইটি। তারপরে 18কে আমরা 3 দিয়ে দিতে পারি, 3 দিয়ে দিলে হবে 3 × 6 হয়ে যাবে 18 অর্থাৎ 3 6 jar 18, আরও দুইটি আমরা ফ্যাক্টর পেয়ে গেলাম। তারপর আর ফ্যাক্টর আছে কি আমরা দেখি, আর নাম্বার দিয়ে যায় নাকি। 4 দিয়ে হবে নি, 4 দিয়ে হবে না, 4 18 মধ্যে যাবে না। 5 দিয়ে হবে নি, 5 18 মধ্যে যাবে না। 6 অলরেডি চলে গিয়েছে, 7 দিয়ে যাবে না। 8 যাবে নাকি, 8 দিয়ে যদি দেখি 8 2 jar আমরা দেখি 16, আর 8 দিয়ে যাবে না। 4 দিয়ে যেহেতু যাচ্ছে না 8 দিয়ে যাবে না। 10 দিয়ে যাবে না, 11 দিয়ে যাবে না, 12 দিয়ে যাবে না, 13 দিয়ে যাবে না, 14 দিয়ে যাবে না, 15 দিয়ে যাবে না, 18 দিয়ে যাবে। 18 1 jar 18 1 jar 18 অর্থাৎ এই হচ্ছে 18 এর ফ্যাক্টর। 18 এর ফ্যাক্টর আপনারা দেখতে পাচ্ছেন। যদি আমাকে বলা হয় 18 এর ফ্যাক্টর আপনারা লেখেন, তো 18 এর ফ্যাক্টর কী হবে, 1 আমি পেয়েছি, তারপরে 18 এর ফ্যাক্টর 2 পেয়েছি, 18 এর ফ্যাক্টর 3 পেয়েছি, 18 এর ফ্যাক্টর আমি 6 পেয়েছি, আমি একটি সুন্দর করে সাজাচ্ছি। তারপরে 18 এর ফ্যাক্টর আমি 9 পেয়েছি, তারপরে 18 এর ফ্যাক্টর আমি খুদ 18কে পেয়েছি। অর্থাৎ 18 এর ফ্যাক্টর হচ্ছে 1 2 3 4 5 6। 18 এর ফ্যাক্টর আমরা পেয়ে গেলাম 6টি, অর্থাৎ উৎপাদক হচ্ছে 18 এর 6টি। যদি এক্সামে কখনো বলা হয় যে কোনো একটি সংখ্যা দিয়ে, আমি তো 18 দিয়ে আপনাদেরকে বোঝাচ্ছি, যে কোনো একটি সংখ্যা দিয়ে যে এই সংখ্যাটির পজিটিভ ফ্যাক্টর কী হবে অথবা এই সংখ্যাটির ইভেন ফ্যাক্টর কী হবে, পজিটিভ ফ্যাক্টর কী হতে পারে দেখতে পাচ্ছেন, 2 পজিটিভ হবে, 6 পজিটিভ হবে, 18 পজিটিভ হবে। যদি বলা হয় আপনাকে বলা হয় যদি যে অড ফ্যাক্টর কী হবে, এই নাম্বারের অড ফ্যাক্টর 1 হবে, 3 হবে, 9 হবে অড ফ্যাক্টর। তো এইভাবে কখনো অড ফ্যাক্টর দিয়ে আসে, কখনো পজিটিভ নেগেটিভ এইভাবে দিয়ে আসে। এগুলি আমরা শিখে নিলাম ফ্যাক্টর কিভাবে দেখা হয় এবং ফ্যাক্টর কিভাবে হয়। আরেকটি কনসেপ্ট আমি বলেছিলাম যে একটি ফ্যাক্টর সবসময় ওই নাম্বার থেকে ছোটো হয়। দেখতে পাচ্ছেন আপনারা ওই নাম্বারের সমান হয় অথবা ছোটো হয়। দেখেন 18 এর ফ্যাক্টর তো ওই নাম্বারের সমান হয়েছে, ওই অর্থাৎ 18 এর সমান, 18 এর ফ্যাক্টর হয়ে 18 এর সমান হয়েছে। বাকি সবটি নাম্বার 9 6 3 2 1 প্রত্যেকটি নাম্বার 18 থেকে ছোটো। তো আমরা আরেকটি কনসেপ্ট পেলাম যে ফ্যাক্টর সবসময় ওই নাম্বারের সমান হবে অথবা নাম্বার থেকে ছোটো হবে এবং 1 প্রত্যেকটি নাম্বারের ফ্যাক্টর দেখতে পাচ্ছেন 1 এই জায়গায় চলে এসেছে। তো ফ্যাক্টর আমরা বুঝে গেছি। ফ্যাক্টরকে বাংলাতে বলা হয় উৎপাদক। মনে রাখবেন ফ্যাক্টরকে বাংলাতে বলা হয়, যারা বাংলা মিডিয়ামের স্কুলের স্টুডেন্টসরা আপনাদেরকে বলে দেই, ফ্যাক্টরকে বাংলাতে বলা হয় উৎপাদক। মনে রাখবেন এই পয়েন্টটি। তো আমরা ফ্যাক্টর বুঝে নিলাম। তারপরে এখন দেখি মাল্টিপল কি হয়। মাল্টিপল মনে করেন 18 দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই মাল্টিপল কি হতে পারে। মাল্টিপল 18 এর মাল্টিপল আমি যদি 0 দিয়ে দেই তাহলে 0 আসবে, অর্থাৎ আমাদের 0 আনার প্রয়োজন নেই। আমরা জানি যে কোনো সংখ্যার সাথে যখন আমরা 0 দিয়ে ইন্টু করব তখন সবসময় কী হবে, 0 আনসার আসবে। তো আমাদের 0 দিয়ে জানার প্রয়োজন নেই, এই জন্য 0 দিলাম, যার থেকে কোনো কার ডাউট হতে পারে যে স্যার আপনি 1 নিয়ে আসলেন, ডাইরেক্ট 0 আনলেন না। তো 18 1 jar আমরা যদি দেখি 18 1 jar 18, আমরা দেখব 18 যদি আমরা 2 jar দেখি কি হবে। এইভাবে যদি আমি বড় একটি লাইন তৈরি করে যাই তাহলে কি হবে, 18 2 jar 36, 18 3 jar, যেভাবে আমরা টেবিল রয়েছে এই টেবিলগুলিকে বলা হয় মাল্টিপল। আমি যদি ছোটো একটি নাম্বার দিয়ে আপনাদেরকে বুঝিয়ে দিই, 6 দিয়ে দিই 6 1 jar 6, 6 2 jar 12, তারপরে আমি দিয়ে দিই 6 3 jar কি হবে 6 12 18, 6 4 jar কি হবে 24, 6 5 jar
আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি টেবিল লিখে নিলাম। তো আপনাদেরকে বোঝানোর জন্য মাল্টিপল কি হয়, মাল্টিপল কিভাবে তৈরি করা হয় এবং এক্সামে কিভাবে আস্কিং করতে পারে। তো দেখতে পাচ্ছেন এই জায়গাগুলি হচ্ছে, আমি যদি 6কে 1-এর সাথে 2-র সাথে 3-র সাথে আমি যদি ইন্টু করি, মাল্টিপল করি, তাহলে কি হবে 6, 12, 18, 24, 30, 36, 42, 48, 54, তারপরে 60। দেখতে পাচ্ছেন কি হয়েছে যে মাল্টিপল কি হয়, সমান হবে অথবা সবসময় বড় হবে, সমান হবে বা ওই সংখ্যা থেকে বড় হবে, কখনো ছোটো হবে না। এই জায়গার সংখ্যা যে এসেছে এই প্রত্যেকটি হচ্ছে 6-এর মাল্টিপল, এবং 6-এর মাল্টিপল কখনো বলা হয় এইভাবে আসে না, তাহলে আনকাউন্টেবল। আমরা যদি 6 11 জার করি, 6 12 জার করি, 6 13 জার করি, তাহলে অনেক শেষ হবে না, অনেকটা সংখ্যা বর্ধিত হতে থাকবে। তো এক্সামে এইভাবে ডাইরেক্টলি মাল্টিপল দিয়ে আসে না, বলবে 6-এর মাল্টিপল 50 অবধি পর্যন্ত কয়টি রয়েছে, অথবা বলবে 6-এর মাল্টিপল আমরা 9 দিয়ে যে মাল্টিপল করি, এই 9 পর্যন্ত কয়টি মাল্টিপল রয়েছে। অর্থাৎ 6-এর মাল্টিপল আমরা 9 পর্যন্ত দেখি যে মাল্টিপল রয়েছে 1 2 3 4 5 6 7 8 9। কখন আপনাকে বলতে পারে 9 পর্যন্ত মাল্টিপল করে পজিটিভ কয়টি রয়েছে, নেগেটিভ কয়টি রয়েছে। তারপরে বলতে পারেন, এমন প্রশ্ন করে কখনো যে 6-এর 9-এর মাল্টিপল করে এমন একটি সংখ্যা নির্ণয় করো যে সংখ্যাটি 6 দিয়ে ভাগ একবার যায় বা 2বার যায়, 3বার যায়, এভাবে বলবে। তো আপনারা যদি 3বার যায় তো 6 দিয়ে 3বার যায় 24, এভাবে আপনারা প্র্যাকটিস করবেন। অর্থাৎ মাল্টিপল কি বুঝে গিয়েছেন, মাল্টিপল মিন হচ্ছে গুণিতক। অর্থাৎ 6কে আমরা যদি 1 দিয়ে 2 দিয়ে 3 দিয়ে যে কোনো একটি সংখ্যাকে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে যদি আমরা গুণিতক করি, গুণ করি, মাল্টিপ্লিকেশন করি, তখন যে সংখ্যাগুলি পাবো ওই সংখ্যাগুলিকে আমরা বলবো ওই সংখ্যার গুণিতক, ওই সংখ্যার আমরা বলবো মাল্টিপল। ওই সংখ্যার গুণিতক বা মাল্টিপল আমরা বলবো, বাংলাতে মাল্টিপল গুণিতক বলবো, ইংলিশে আমরা মাল্টিপল বলবো। তো আশা করি আপনারা উৎপাদক মিন্স ফ্যাক্টর অ্যান্ড মাল্টিপল বুঝে গিয়েছেন। মাল্টিপল কি, ফ্যাক্টর কি। আবারও কনসেপ্টটি বলে দিচ্ছি, ফ্যাক্টর সবসময় কি হয়, সংখ্যার সমান হয় এবং সংখ্যা থেকে ছোটো হয়, এবং মাল্টিপল সবসময় সংখ্যার সমান হয় এবং ওই সংখ্যা থেকে সবসময় বড় হতে থাকে। এই কনসেপ্টটি আমরা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা এলসিএম এইচসিএফ দেখব কি হয় এবং এগুলি এক্সামের মধ্যে কীভাবে আসে। আমরা এই পয়েন্টটি ক্লিয়ার করে নিয়েছি। এখন আমরা দেখব এই জায়গা থেকে শুরু করব, লিস্ট কমন মাল্টিপল। লিস্ট কখনো কেউ লোয়েস্ট বলে থাকেন, তো লিস্ট কমন মাল্টিপল মিন্স হচ্ছে তাকে আমরা শর্ট ফর্ম বলে থাকি এলসিএম। এলসিএম তাকে বাংলাতে আমরা বলে থাকি লসাগু, অর্থাৎ লঘিষ্ঠ সাধারণ গুণিতক। লঘিষ্ঠ সাধারণ গুণিতক আমরা এক্সাম্পলের সাথে বুঝবো কি কাকে বলে। এই এলসিএম নির্ণয় করার, আমি এই জায়গায় লিখেছি এলসিএম এইচসিএফ। এলসিএম নির্ণয় করার দুইটি মেথড রয়েছে। একটি নাম্বার হচ্ছে প্রাইম ফ্যাক্টর মেথড, আর একটি মেথড রয়েছে ডিভিশন মেথড। একটি নাম্বার হচ্ছে প্রাইম ফ্যাক্টর মেথড, একটি নাম্বার হচ্ছে ডিভিশন মেথড। দুটি মেথড আমরা দেখব কিভাবে করব, এবং দুটি মেথড শেখার পর আমি আপনাদেরকে একটি পন্থা, একটি ট্রিক বলে দেব যে ডাইরেক্টলি দেখার পরেই আপনি বলতে পারবেন, কোনো অঙ্কের প্রয়োজন হবে না যে এই নাম্বারের এলসিএম হবে, এইচসিএফ হবে এই নাম্বারটি। তো এলসিএম মিন্স লিস্ট কমন মাল্টিপল, অথবা এলসিএমে কখনো এলসিএমের জায়গায় এই শর্ট ফর্মটি ইউজ করতে পারে এলসিডি, এলসিডিও বলতে পারে। তো মনে রাখবেন এই এলসিএম এন্ড এলসিডি আর সেম, কখনো কনফিউজ ক্রিয়েট করার জন্য এলসিডি আসতে পারে। মনে করেন আমি একটি নাম্বার নেই, যে কোনো একটি নাম্বার, মনে করেন আমাকে বলা হলো 40, 45 and 50, তিনটি নাম্বার নিয়ে নিলাম। এই তিনটি নাম্বারের এলসিএম কি হবে? এই তিনটি নাম্বারের এলসিএম প্রথমে যদি আমি প্রাইম ফ্যাক্টরাইজ করি, প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ করে আমি যদি এলসিএম নির্ণয় করি তাহলে কিভাবে করব, ডিভিশন মেথড ইউজ করলে কিভাবে করব তা আমরা দেখি। প্রাইম ফ্যাক্টর যদি মেথড ইউজ করি তাহলে আমি প্রত্যেকটি নাম্বারকে আলাদা আলাদা করে ভাবে ফ্যাক্টরাইজ করব, অর্থাৎ ভাঙবো। ফ্যাক্টর আমি জানি কিভাবে আমরা ফ্যাক্টর বার করি। প্রত্যেকটি নাম্বারকে আমি আলাদা আলাদা করে ভাঙবো। ভালো করে বুঝবেন, প্রত্যেকটি ক্লাসের সাথে ইম্পর্টেন্ট। এইগুলি যদি না জানেন তাহলে ম্যাচ করতে পারবেন না। ক্লাস 10, 12, 9, 10, বিএসসি যে কোনো ক্লাসে হোক, এগুলি মাস্ট ইম্পর্টেন্ট সবার জন্য। আমি উৎপাদক নেই। প্রথমে দেখেন, অনেকে এই উৎপাদক নেওয়া জানেন না। উৎপাদক মিন্স ফ্যাক্টরাইজ করা, উৎপাদক মিন্স ফ্যাক্টরাইজ করা, ফ্যাক্টরকে বাংলাতে বলে উৎপাদক নেওয়া। আমি কীভাবে উৎপাদক নিচ্ছি আপনারা দেখেন ভালো করে। আমি অনেক ক্লাস 10-এর স্টুডেন্টকে ম্যাথস করিয়েছি, ওরা কী করে ক্লাস 10-এ চলে গিয়েছে কিন্তু এখন উৎপাদক নেওয়া জানে না। স্যার বলে, স্যার আমরা জানি না, আমাদেরকে শেখানো হয়নি বা আমরা বুঝিনি, এমনভাবে শেখানো হয়েছে তা আমরা বুঝতে পারিনি। তো আজকে বুঝিয়ে দিচ্ছি, জীবনে কখনও আর উৎপাদক নিতে ডাউট হবে না।
প্রথমে আমি কি করব, সব থেকে ছোট নাম্বার থেকে শুরু করব। এখন যদি আমি 1 দিয়ে শুরু করি, সব থেকে ছোট নাম্বার আপনারা বলবেন ন্যাচারাল নাম্বার হচ্ছে 1, তো 1 দিয়ে শুরু করলে সবসময় আনসার কি হবে, সেম আসবে। তো 1 দিয়ে না শুরু করে 1-এর পর যে নাম্বারটি, এই নাম্বার থেকে দেখব যে ও নাম্বার দিয়ে এই যে সংখ্যাটি দেওয়া হয়েছে এই সংখ্যাটি যাচ্ছে কিনা, ডিভাইড যাচ্ছে কিনা। অর্থাৎ আমরা 2 দিয়ে যদি দেই, আমরা জানি শেষে যদি 0 হয় অথবা যুগ্ম সংখ্যা হয় একটি অঙ্কের, তাহলে এই 2 দিয়ে ডিভাইড যায়, অর্থাৎ 2 দিয়ে ডিভাইড যাবে। আমরা ডিভাইসিবিলিটি টেস্টের মধ্যে শিখেছি, দেখা যাচ্ছে 2 দিয়ে যাবে। 240 মাঝে কবার যাবে, অর্থাৎ 240 না দিয়ে ডাইরেক্টলি আরও ইজি করে আপনাদেরকে বুঝিয়ে দেই। আমরা প্রথম দেখব 2, এই 2টি 4-এর মধ্যে যাবে কিনা। হ্যাঁ, 2 4-এর মধ্যে যাবে। কবার যাবে, 2 2 jar, অর্থাৎ 2 2 jar, 2 দিয়ে আমরা যদি 2 কে ইন্টু করিতে 4 হয়, তো অর্থাৎ 2 টাইম যাবে। 0 আছে, আমরা 0 নামিয়ে দেবো, বাস 20 হয়ে গেল। তারপরে আবার আমরা এইভাবে টান দেব, দেখব এই সংখ্যাটি কোন নাম্বার দিয়ে যায়। 2 দিয়ে আবার যাচ্ছে, 2 2-র মাঝে 1 বার যাবে, আমরা 0 আছে 0 নামিয়ে দিবা। আবার আমরা দেখব 10-এর মাঝে 2 যাচ্ছে কিনা, হ্যাঁ শেষে 0 রয়েছে, 2 যাবে, অর্থাৎ 2 আমরা দেখব 2 10-এর মাঝে 5 টাইম যাবে। এখন দেখব এই 5-এর মধ্যে কিছু যাচ্ছে কিনা, যাচ্ছে না। অনেকে কি করে এই জায়গায় গিয়ে স্টপ করে যায়, স্টপ করবেন না, কখনো কি হবে পরে কাউন্টিং করতে মিস্টেক হয়ে যাবে। এই জন্য কী করবেন, এই জায়গাটাও নিয়ে নেবেন, অর্থাৎ শেষে যেন 1 আসে। তো 5 5-এর মধ্যে যাবে, অর্থাৎ শেষে 1 এসে গেল। আমরা উৎপাদক ভেঙে নিলাম, অর্থাৎ শেষ পর্যন্ত আমাদের 1 চলে আসলো। ভাঙার পর কি করবেন, আপনারা যখন এইভাবে উৎপাদক নিয়ে নেবেন, তখন 40 লেখে এইভাবে লিখে নেবেন, যেমন 2 3 টাইমস এসেছে, 2 1 2 3 টাইমস এসেছে, এবং আমাদের মধ্যে 5 1 টাইম এসেছে। 1-এর প্রয়োজন নেই, 5 1 টাইম এসেছে। এই পর্যন্ত আমরা করে নিলাম। এগুলো স্পিডে করবেন, আমি জাস্ট বোঝানোর জন্য স্লোলি বোঝাচ্ছি আপনাদেরকে। এই জায়গায় দেখতে পাচ্ছেন, আমি যদি 2 দিয়ে বসাই, 2 দেখেন শেষে 0 হলে যুগ সংখ্যা হলে 2 যায়। এখন 0 নেই, যুগ সংখ্যাও নেই, অর্থাৎ 2 দিয়ে যাবে না। তাহলে আমরা কি করব, 3 দিয়ে যায় নাকি দেখব। 3 4-এর মধ্যে 1 টাইম যায়, তাহলে 1 থাকবে। 1 যদি আমি এই জায়গায় নিয়ে যাই, দাগে যাই, এই প্রসেসকে বলা হয় রিগ্রুপিং প্রসেস। তখন 15 হবে, 15-এর মধ্যে 3 যাবে, অর্থাৎ 3 দিয়ে যাচ্ছে। তো আমরা দেখব 3 4-এর মধ্যে 1 টাইম যাবে, একবার যাবে, এবং থাকবে 4-এর মধ্যে যদি 1 টাইম যায়, 1 2 3 4। ভালো করে দেখেন, অনেকে এইগুলি কনফিউজ হয়, কিভাবে যাবে, রাখবে কিভাবে। 3, আমি যদি 3 নিয়ে নেই এই জায়গা থেকে, তো 1 থাকবে। এই জায়গায় আমার রয়েছে 5, 1 2 3 4 5। 5-এর সাথে যদি আমি 1-কে প্লাস করি, তাহলে কী হবে, 1 আর 5 যদি আমরা যুক্ত করি কী হবে, 15 হয়ে যাবে। 15-এর মধ্যে 3 কতবার যাবে, 15-এর মধ্যে 3 যাবে 5 টাইমস, অর্থাৎ 5 লিখে নিলাম, এই জায়গায় 5 লিখে নিলাম। এখন আবার দেখব 3 15-এর মাঝে 5 বার যাবে, আবার আমরা দেখব 5 5-এর মাঝে 1 বার যাবে। অর্থাৎ আমরা এই 45-কে ভেঙে আমরা পেলাম 3 স্কোয়ার, 3 দুইটি পেয়েছি স্কোয়ার, এবং 5 আমরা একটি পেয়েছি, একটি দেখার প্রয়োজন নেই, 5 1। তারপরে 50 দেখব, আমরা 50-কে আমরা নেব। 50-কে যদি আমরা ভাঙি, শেষে 0 আছে, 2 দিয়ে যাবে, 2 দিয়ে 25 হবে। তারপরে 25-কে আমরা 5 দিয়ে ভাঙতে পারি, 5 দিয়ে হবে 5 5 যা 25, 5 5-এর মধ্যে 1 টাইম যাবে। অর্থাৎ আমরা এই 50-কে ভেঙে কী পেলাম, 50-কে ভেঙে আমরা উৎপাদক ভেঙে পেলাম 2 1 টাইম and 5 2 টাইম। এতটুকু পর্যন্ত করে নিলাম। তারপরে এখন আমরা এলসিএম বার করতাম। কী করতাম, আমরা এই জায়গা থেকে এলসিএম কীভাবে নেবেন, সব থেকে বড় বড় সংখ্যা যেটুকু রয়েছে, এই বড় সংখ্যাগুলি আপনারা নিয়ে নেবেন, সব বড় সংখ্যাগুলি। অর্থাৎ 2 3 টাইমস রয়েছে, 2 3 টাইমস নিয়ে নেবেন, অর্থাৎ 2 3 jar নিয়ে নেবেন। 3 দেখেন, 3 আমাদের এই পাশে আছে নাকি, 3 নেই, এই পাশে আছে নাকি, 3 আছে, এই পাশে 5 আছে, অর্থাৎ 3 আমরা নিয়ে নেব, 3 2 টাইম and 5 2 টাইম। এই হচ্ছে এই সংখ্যাগুলো ইনটু করার পর আমাদের হয়ে যাবে এলসিএম। দেখতে পাচ্ছেন আপনারা কিভাবে এলসিএম হচ্ছে। 2 3 টাইমস কি হচ্ছে, 2 into 2 into 2, অর্থাৎ 2 2 jar 4 4 2 jar 8, আমরা পেয়ে গেলাম এই জায়গায় 8। 3 2 টাইমস কি হচ্ছে, 3 3 jar 9 9 হবে, আমরা পেয়ে গেলাম 9। 5 2 jar কি হবে, 5 5 jar 25, অর্থাৎ এগুলো যদি আমরা ইনটু করি তাহলে আনসার হবে। ইনটু কীভাবে করব, 8 9 jar কি হবে, 72, 8 9 jar কি হয়, 72। 8 নং 63 63, 8 নং 63, 9 নং 8 নং 63 হবে নি নাকি 72 হবে, দেখে নিই। 9 1 jar 9, 9 2 jar 18, 9 3 jar 72 হবে, অর্থাৎ 72 হবে আমাদের 72 into 25। এখন আমরা একসাথে পূরণ করে নেই, এক লাইনে পূরণ করে নেই। 25 into 72, 5 2 jar কি হবে, 10-এর 0 হবে, হাতে 1 থাকবে। 2 2 jar 4 and 5 7 jar 35, 35 4-এ 49, 39 হবে, আর প্লাস 1 করলে 40 হয়ে যাবে, 40 হবে, হাতের
আমাদের 4 থাকবে, 7 2 যার কী হবে 14, 14 4 18, অর্থাৎ আমাদের হয়ে গেল 1800। 1800 আমাদের হয়ে গেল আমাদের এই এলসিএম 40, 45 and 50 এলসিএম আমরা পেয়ে গেলাম 1800। তারপরে আমরা দেখব যে আরেকটি মেথড রয়েছে যে ডিভিশন মেথড। ডিভিশন মেথড ইউজ করে আমরা কিভাবে করব, ডিভিশন মেথড ইউজ করে আমরা কিভাবে করব, এই জায়গাটি ইরেজ করে নেই, আমরা দেখব ডিভিশন মেথড ইউজ করে কিভাবে হবে। ডিভিশন মেথড আমরা ইউজ করব, একসাথে প্রত্যেকটি নাম্বারকে দেখে নিব, অর্থাৎ 45, 50। যদি আমরা 2 দিয়ে ভাগ দেই, 2 দিয়ে এই জায়গায় যাচ্ছে 1000, তাহলে আমরা 2 দিয়ে ভাগ দেব 20, 2 দিয়ে যাবে না, ডাইরেক্টলি আমরা নিচে নিয়ে আসব, 2 দিয়ে যাবে 25 লিখে নিব। তারপরে আমরা 2 দিয়ে দেখব 10 টাইম যাচ্ছে, 2 দিয়ে যাবে না, 45 নিচে নিয়ে আসব, 2 দিয়ে যাবে না, 25 নিচে নিয়ে আসব। 2 দিয়ে যাচ্ছে আমরা 5 লিখে নিব, 2 দিয়ে যাচ্ছে না, 45 নিচে নিয়ে আসব, 2 দিয়ে যাচ্ছে না, আবারও 25 নিচে নিয়ে আসব। এখন 5 দিয়ে যাবে, 5 1 টাইম যাবে, তারপরে 45 মাঝে 9 টাইম যাবে, 5 9 যা 45 হয়, এবং 5 মধ্যে 5 টাইম যাবে। এখন দেখতে পাচ্ছেন আপনারা 5 9 রয়েছে, আমি 9 দিয়ে দেই, 9 1 টাইম আসবে, 1 টাইম আসবে, 5 রয়ে গেল। তারপরে আমরা কি করব, আবার 5 দিয়ে দেব, 5 1 1 চলে আসবে এবং 1 চলে আসবে, অর্থাৎ আমরা এই জায়গায় দেখতে পাচ্ছি 1 1 চলে এসেছে। এগুলি আমরা যদি ইনটু করি তাহলে আমরা পেয়ে যাব আমাদের এলসিএম। দেখি কি হয়, 2 2 যার 4, 4 2 যার 8, 5 8 যার 40 হয়, 40 হয়ে গেল, 5 9 যার 45, 45 হয়ে গেল। এখন 45 40 যদি আমরা ইনটু করি কি হয় আমাদের আনসার দেখি, 45 and 40 আমরা যদি ইনটু করি, 4 দিয়ে ইনটু করে নেই, তারপরে 1 আমরা যুক্ত করে নেব, 5 4 যার 20, হাতের 2 হবে, 4 4 যার 16, আর 2 এ 18 হয়েছে, আমাদের হাতের শূন্য রয়েছে, অর্থাৎ আমাদের 1800 হয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন কিভাবে আমরা দুইটি মেথড ইউজ করে এলসিএম লসাগু নির্ণয় করেছি। নাম্বার 1 আমরা প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ করেছি, যাকে আলাদা আলাদা করে ভাগ করেছি। তারপরে আমরা কি করেছি, বড় সংখ্যাগুলো নিয়েছি, এগুলিকে মাল্টিপল করেছি, তখন আমাদের হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন সেকেন্ড মেথডটি আমরা ইউজ করেছি। সেকেন্ড মেথডটি কীভাবে আমি এই উৎপাদক নিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন। প্র্যাকটিস করবেন করে, বেশি বেশি করে। আমি কীভাবে বুঝিয়েছি, যদি না বুঝেন স্কিপ করে আবার এগেন শুনবেন, বোঝার চেষ্টা করবেন স্যার কীভাবে বোঝাচ্ছেন। এগুলি কীভাবে করেছি, আমাদের সেম আনসার এসেছে 1800, এবং আমরা প্রাইম ফ্যাক্টর দিয়েও আমরা দেখেছি 1800 এসেছে। এখন আমরা দেখব, আশা করি এলসিএম আপনারা শিখে গিয়েছেন। এখন আমরা দেখব যে এই যে 1800 পেলাম, এই 1800 আমরা যদি প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ না করে, ডিভিশন মেথড ইউজ না করে, অর্থাৎ ডিভিশন প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ না করে যদি আমরা অন্য কোনো মেথড ইউজ করি তাহলে হবে নাকি? হ্যাঁ হবে। কেমন? যদি আমরা একটু এক্সপার্ট হই ম্যাথসের মধ্যে, তাহলে আমরা জানবো যে 1800 এমন একটি সংখ্যা এসেছে যে সংখ্যা এলসিএম মিনস কি, লোয়েস্ট কমন মাল্টিপল। যে মাল্টিপলগুলো আমরা জানি যে এই তিনটি সংখ্যা দিয়ে এই 1800কে ভাগ যাবে, অর্থাৎ তাদের মাল্টিপল হতে হবে। অর্থাৎ এমন একটি সংখ্যা আপনাকে নির্ণয় করতে হবে যে সংখ্যাটি, যে তিনটি সংখ্যা দেওয়া হবে এই তিনটি সংখ্যার মাল্টিপল হবে, অর্থাৎ এই তিনটি সংখ্যা দিয়ে সংখ্যাটি ভাগ যাবে। যেমন আমি যদি বড় বড় সংখ্যা নিয়েছি এই জন্য বড় একটি আনসার এসেছে, ছোটো ছোটো একটি সংখ্যা দিয়ে আপনাদেরকে এক্সাম্পল দেই, আপনারা নিজে থেকে বলবেন স্যার এমনভাবে আমরা বুঝেছি যা এলসিএম কখনো আমাদের জীবনে ডাউট আসবে না, এবং আমরা পারবো সবসময় এলসিএম নির্ণয় করতে। এক্সামে ডাইরেক্টলি আসে কয়েকটি তিনটি চারটি নাম্বার দিয়ে আপনাকে বলবে এলসিএম নির্ণয় করার জন্য। এগুলো ডাইরেক্টলি কম্পিটিটিভ এক্সামের মধ্যে এইচসিএম নির্ণয় করার জন্য আসে। কোনো কীভাবে দেয় যে বলবে আপনাকে এলসিএম নির্ণয় করে, এলসিএম কয়েকটি নাম্বার দিয়ে বলবে এলসিএম এইচসিএফ নির্ণয় করো, তারপরে দুটোর মধ্যে থেকে ডিফারেন্স নির্ণয় করো। ডিফারেন্স কি? এলসিএম নির্ণয় করবেন, এইচসিএফ নির্ণয় করবেন, তারপরে মাইনাস করে দিবেন, যে আনসারটি হবে তা হচ্ছে ডিফারেন্স, পার্থক্য। তো আমরা যদি দেখি 5 and 6 বলে দিল যে 5 and 6 এর এলসিএম কী হবে, বলেন তো 5 and 6 এর এলসিএম কী হবে? আমি বলবো 5 and 6 এর এলসিএম কী হবে, আরেকটি নাম্বার বাড়িয়ে দেই, যেমন আমি দিয়ে দিলাম 5 6, তারপরে আমি দিয়ে দিলাম
8 দিয়ে দিলাম। এই জায়গায় বলেন তো এই 3টি নাম্বার এলসিএম কী হবে? এই 3টি নাম্বার এলসিএম আপনারা নিলে কী করবেন? আপনারা এই জায়গায় বসাবেন 5 6 8 বসিয়ে আপনারা কী করবেন? ডিভিশন মেথড ইউজ করবেন। 5 1 টাইম যাবে না, 6 নামিয়ে দেবেন, 8 নামিয়ে দেবেন, তারপরে 2 দিয়ে যাবে, 1 নিয়ে আসবেন, 3 নিয়ে আসবেন, 4 নিয়ে আসবেন, তারপরে কি 2 দিয়ে যাবে, 1 3 চলে আসবে, 4 2 টাইমস যাবে, আবার 2 দিয়ে যাবে, 1 3 আসবে, 1 আসবে, আবার 3 দিয়ে যাবে, 3 কী করবেন? 1 1 1। এই যে এখন কী করবেন? ইন্টু করবেন, অর্থাৎ 5 2 * 10, 10 2 * 20, 20 2 * 40, 40 3 কী হয়? 1 1 2 0। আপনারা দেখতে পাচ্ছেন 5 2 * 10 হয়, 10 2 * 20, 20 2 * 40, 40 3 40, 3 কী হবে? 1 2 0। তো এই জায়গায় আপনারা ডাইরেক্টলি বলতে পারতেন কীভাবে, আমাকে বলেন কীভাবে? অর্থাৎ এই প্রত্যেকটি সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ যায়, প্রত্যেকটি সংখ্যা দিয়ে এই সংখ্যাকে ভাগ যায়। তো আপনি কী করবেন? আপনি যদি স্মার্ট হন তাহলে এই মেথডগুলো ইউজ না করে ডাইরেক্টলি বলবেন যে 5 6 8। তো আমরা যদি দেখি এমন একটি সংখ্যা 5 দিয়েও ভাগ যায়, যদি আমরা 30 ধরি তাহলে তো 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে, কিন্তু 8 দিয়ে যাবে না। 8 দিয়ে যেতে হলে 80 হতে হবে, 80-র মধ্যে তো 6 দিয়ে যাবে না, 5 দিয়ে যাবে, 6 দিয়ে যাবে না, তাহলে 6 দিয়ে যেতে হলে কী হতে হবে? অর্থাৎ 6-এর ডাবল হতে হবে। 6-এর ডাবল কী হবে? 6-এর ডাবল 2 ও 12 হবে। 12-এর সাথে যদি আমরা শূন্য যুক্ত করি 1 2 0 হয়ে গেল। 1 2 0 8 দিয়ে যায় নাকি? হ্যাঁ, 1 2 0-এর মধ্যে 8 দিয়ে যায়। 8 দিয়ে যদি আমরা 1 2 2 0-কে যাবাই তাহলে যাবে, যেমন 8 12-এর মাঝে 1 টাইম যাবে, 4 হয়ে যাবে, 4 হয়ে যাবে, 4 0 হলে 5 টাইমস যাবে, অর্থাৎ 8 দিয়ে চলে গিয়েছে। তারপরে দেখে যদি আমরা 6 দিয়ে যায় নাকি? হ্যাঁ, 6 দিয়ে তো যাচ্ছে, 6 2 যাচ্ছে, 5 দিয়ে যাবে যেহেতু 0 রয়েছে। অর্থাৎ এভাবে এক্সপার্ট যদি হন আপনারা তাহলে আপনারা এইভাবে মেথড ইউজ করার প্রয়োজন থাকবে না। তো ডাইরেক্টলি বলবেন যে এমন একটি সংখ্যা বলো যে সংখ্যাটির মধ্যে গিয়ে 3টি সংখ্যা মিট করে, অর্থাৎ 3টি সংখ্যা একত্রিতভাবে এই সংখ্যার মধ্যে এই সংখ্যাটিকে ডিভাইড করতে পারবে। অর্থাৎ যে সংখ্যাগুলি দেওয়া হবে এই একটু স্মার্ট লেভেল, আর আপনারা যদি টাফ মনে হয় তাহলে ইউজ করবেন না, যে মেথডগুলি আপনারা দেখিয়ে দিয়েছি এগুলো ইউজ করবেন। অর্থাৎ আপনারা মাইন্ড যদি এক্সপার্ট হয় তাহলে ডাইরেক্টলি করতে পারবেন। কীভাবে? যে আপনি মনে রাখেন কথাগুলি, যে সংখ্যা এমন একটি সংখ্যা আপনি মনে করবেন বা এমন একটি সংখ্যা আপনি নেবেন যে সংখ্যার মধ্যে 3টি সংখ্যা গিয়ে ভাগ যায়, অর্থাৎ 3টি সংখ্যা দিয়ে এই সংখ্যাটিকে ভাগ যাবে। যদি 8 না দিয়ে আমি এই জায়গায় 5 6 বলতাম তো 5 6-এর কী হতো? 30 হতো। আমি যদি আরও 3 4টি 5টি বলে দিতাম তাহলে এইভাবে আপনারা বলতে পারতেন যে স্যার এই সংখ্যাটির এলসিএম এই হবে। এলসিএম মিনস হচ্ছে লোয়েস্ট বা লিস্ট কমন মাল্টিপল, যে সব থেকে ছোটো এমন একটি সংখ্যা যে এর প্রথম সংখ্যার মধ্যে এই 3টি সংখ্যা ভাগ যায়, অর্থাৎ প্রথম সংখ্যার মধ্যে এই 3টি সংখ্যাকে মিট করেছে একত্রিতভাবে। মনে করেন আপনারা 3জন বন্ধু একটি জার্নি শুরু করলেন, টেবিল শুরু করলেন, এবং টেবিল শুরু করে গিয়া এমন একটি জায়গার মধ্যে গিয়ে পৌঁছলেন যে এই জায়গার মধ্যে গিয়ে 3জনকে মিট করতেই হবে, মিট না করে আপনারা যেতে পারবেন না। এই জায়গায় গিয়ে একটি মনে করেন রাস্তা রয়েছে, থিমুকা রয়েছে, এর থেকে যেতে হবে, অর্থাৎ এই থিমুকাটি হচ্ছে আপনাদের 3জন বন্ধুদের জন্য এলসিএম। অর্থাৎ যে কোনো 3টি নম্বর, 4টি নম্বর, 5টি নম্বর এর বেশি দিতে পারে। তো আপনারা কীভাবে এলসিএম নির্ণয় করবেন? যে জায়গার মধ্যে গিয়ে প্রথমবার এই 3টি সংখ্যা একত্রিত হবে, অর্থাৎ এই 3টি সংখ্যা দিয়ে যে জায়গায় যে সংখ্যাকে ভাগ যাবে ওই সংখ্যা হচ্ছে এই নাম্বারের এলসিএম। এই হচ্ছে একটি স্মার্টনেস, আপনারা ইউজ করতে পারেন, দেখবেন প্র্যাকটিস করে। তো এলসিএম আমরা ক্লিয়ার হয়ে গেল। এখন আমরা দেখব HCF। HCF দেখবো আমরা। HCF-কে আমরা বলে থাকি, HCF আরেকটি নাম GCF, মনে রাখবেন, গ্রেটেস্ট কমন ফ্যাক্টর বলা হয়। কখনো এক্সামে GCF-ও আসতে পারে। HCF-কে আমরা বাংলাতে বলি গসাগু, যেগুলি ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারে ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে নির্ণয় করো গসাগু বলে আসে। এই ইউক্লিড বিভাজন পদ্ধতি ব্যবহার করে যে গসাগু নির্ণয় করা হয় তাকে বলা হয় ডিভিশন মেথড। অর্থাৎ আমরা দেখব গসাগু নির্ণয় করার দুটি মেথড রয়েছে, একটি হচ্ছে প্রাইম ফ্যাক্টর মেথড, একটি হচ্ছে ডিভিশন মেথড। এই ডিভিশন মেথডটি ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টারের মধ্যে ইউজ করা হয়েছে। তো আমরা HCF মিনস হচ্ছে গসাগু। গসাগু মিনস কি হচ্ছে? গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক। গুণনীয়ক হচ্ছে গরিষ্ঠ সাধারণ গুণনীয়ক হচ্ছে গসাগু, তা বাংলাতে আমরা গসাগু বলে থাকি, ইংলিশে বলা হয় HCF, হাইয়েস্ট কমন ফ্যাক্টর। এবার আমরা দেখব হাইয়েস্ট কমন ফ্যাক্টর কিভাবে আমরা একটি সংখ্যা থেকে বার করে থাকি। তাহলে হাইয়েস্ট কমন ফ্যাক্টর যেমন আমি কয়েকটি নাম্বার নিয়ে নেই, যেমন 24 30 42, 24
30 42 মনে করেন একটি নাম্বার দিয়ে দিল, এই নাম্বারে কি করবেন HCF নির্ণয় করবেন। তো নাম্বার 1 আমরা প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ করব। প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ করব কিভাবে দেখেন, তারপরে ডিভিশন মেথড ইউজ করব। আমরা প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ করব। প্রথমে 24কে আমরা আলাদা আলাদা করে ভাঙবো। 24 12 2 দিয়ে 6 2 দিয়ে 3 1 হবে। আমরা যদি 30কে ভাঙি তাহলে কি 2 দিয়ে যাবে 15 টাইমস, 3 দিয়ে যাবে 5 5 5 1 যার 5 হবে। আমরা যদি 42কে আমরা যদি উৎপাদক নিতে কি হলে 2 দিয়ে হবে 21, 3 দিয়ে 7 হবে, 7 1 যার 7 হবে। অর্থাৎ আমরা এই তাড়াতাড়ি সময়ের মধ্যে নিয়ে নিলাম। এখন দেখবেন কীভাবে আমরা করব। দুইটি মেথড রয়েছে যে এই জায়গার মধ্যে কোন নাম্বারগুলি কমন এসেছে, অর্থাৎ 2 এই জায়গায় এসেছে, এই জায়গায় এসেছে, এই জায়গায় এসেছে, অর্থাৎ আমরা 2 একটি পেয়ে গেলাম। তারপরে দেখেন 2 এই জায়গায় এসেছে, এই জায়গায় 3 এসেছে, এই জায়গায় 3 এসেছে, কিন্তু এই জায়গায় আর 2 নেই, এই নাম্বারের মধ্যে আর 2 নেই, এই নাম্বারের মধ্যে আর 2 নেই, অর্থাৎ এই 2 আমাদের কাজে আসবে না। 2 এসেছে আর এই দুটো জায়গার মধ্যে 2 নেই, এই 2ও কাজে আসবে না। তারপরে 3 এসেছে, অর্থাৎ 3 এসেছে, 3 এসেছে, 3 এসেছে, তো আমাদের পেয়ে গেলাম 3। তো অর্থাৎ আমাদের হয়ে গেল কি, আমাদের যদি আমরা দেখি LCM 24 HCF হবে 24 30 42 HCF হবে 5 এই জায়গার মধ্যে নেই, অর্থাৎ আমাদের হবে 3 2 6 হবে আমাদের HCF। যদি আমরা এই জায়গা থেকে ডিভিশন মেথড ইউজ করে থাকি, আরেকটি একসাথে আমরা আরেকটি মেথড ইউজ করি, দেখি কি আনসার আসে। যেমন 24 ডিভিশন মেথড কখনো ইউজ করতে হলে বড় এবং ছোট নাম্বার থেকে আমরা ইউজ করে থাকি। যেমন আচ্ছা 24কে আমরা দেখি আবার কি আসে, এইভাবে আসে নাকি একটু প্র্যাকটিস করে দেখি। 42 দেখতে পাচ্ছেন আপনারা, টু দিয়ে 24কে আমরা 12 বার যাবে, 15 টাইম যাবে, 42-র মধ্যে 21 টাইম যাবে, 2 দিয়ে আবার যাবে 6, আর 2 দিয়ে এই সংখ্যার মধ্যে যাবে না, নিচে নিয়ে আসলাম, 21-এর মধ্যে যাবে না, নিচে নিয়ে আসলাম। তারপরে কি করবেন, 2 দিয়ে আবার যাবে, 3 যাবে না, নিচে নিয়ে আসলাম, যাবে না, নিচে নিয়ে আসলাম। 3 দিয়ে যাবে, 3 1 টাইম যাবে 15-এর মধ্যে, 5 টাইম যাবে, 20-এর মধ্যে 7 টাইম যাবে। তারপরে দেখতে পাচ্ছেন আপনারা 5 দিয়ে যাবে, 1 টাইম যাবে, 7 চলে আসবে, এখন আর 7 দিয়ে যাবে 1 1 1। তো দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে আমরা শুধুমাত্র কি পেয়েছি, আমরা 3 পেয়েছি অ্যান্ড আমরা 2 পেয়েছি, অর্থাৎ 3 পেয়েছি অ্যান্ড 2 পেয়েছি, আর কিছু পেইনি। আর এই জায়গা থেকে যদি আমরা একটি নেই তাহলে বেশি হয়ে যাবে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি আমরা একটু আগের মতো আনসার আমাদের এসেছে। এখন আমরা দেখব ওই জায়গা থেকে আমরা উৎপাদক যে নিয়েছিলাম, উৎপাদক মেথড ইউজ করে আরেকটি মেথড আমরা অ্যাপ্লাই করব, যে আরেকটি মেথডের মধ্যে কী আনসার আসে আমরা দেখি। 24কে আমরা যখন উৎপাদক নেই, 24কে তো আমরা লিখতে পারি 24 ইকুয়াল টু 2 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু 1 না দিলেই চলবে, আমরা এতটুকু দিলেই চলবে। তারপর যদি আমরা 30 থেকে উৎপাদক নেই, 5 হবে, 5 1 যার 5 হবে, অর্থাৎ 30কে আমরা লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 5। তারপরে আমরা 40কে লিখতে পারি, 42কে লিখতে পারি, 2 দিয়ে 21 হবে, 3 দিয়ে 7 হবে, 7 1 যার 7 হবে, অর্থাৎ আমরা 40কে লিখতে পারি, 42কে লিখতে পারি 2 ইন্টু 3 ইন্টু 7। তো আপনারা দেখতে পাচ্ছেন কমন যে তিনটি সংখ্যার মধ্যে কমন যে নাম্বারটি রয়েছে তা হচ্ছে 2 রয়েছে, আমরা 2 পেয়ে গেলাম। তারপরে আমাদের 3 রয়েছে, আমরা 3 পেয়ে গেলাম, অর্থাৎ 2 3 আমরা পেয়ে গেলাম, তা হচ্ছে 2 3 6, আনসার হচ্ছে 6। তো আমরা অনেকটি মেথড ইউজ করেছি, দেখতে পাচ্ছেন কিভাবে HCF নির্ণয় করা হয়, হাইয়েস্ট কমন ফ্যাক্টর নির্ণয় করা হয়। অর্থাৎ হাইয়েস্ট কমন ফ্যাক্টর কি হচ্ছে, কমন মিনস হচ্ছে তিনটি সংখ্যার মধ্যে কমন থাকবে, তিনটি সংখ্যার মধ্যে এই নাম্বারটি কমন থাকবে, তাকে বলা হয় কমন ফ্যাক্টর। আর হাইয়েস্ট হচ্ছে যে তিনটার মধ্যেই থাকবে, তা হচ্ছে
কমন তিনটার মধ্যে থাকবে তা হচ্ছে কমন ফ্যাক্টর। অর্থাৎ আবারও বলে দিচ্ছি, আপনারা যখন এইভাবে HCF নির্ণয় করার জন্য আপনাদেরকে দেবে এবং 3টি নাম্বার দেবে, তখন আপনারা 3টি নাম্বারকে উৎপাদকে ফ্যাক্টরে আলাদা আলাদা করে নেবেন। যখন আলাদা আলাদা করে নেবেন, আলাদা আলাদা করার পর আপনারা দেখবেন এই 3টি সংখ্যার মধ্যে কোন নাম্বারটি কমন রয়েছে। কখনো কমন নাও আসতে পারে, 3টি প্রাইম নাম্বার দিতে পারে। 3টি প্রাইম নাম্বার দিলে 1 হবে ফ্যাক্টর। আমরা সবাই জানি প্রত্যেকটি নম্বরে 1 ফ্যাক্টর থাকে। যদি আমাদেরকে দিয়ে দেয় একটি নাম্বার, মনে করেন আমি দিয়ে দিল একটি নাম্বার 11, 13, 17, এই 3টি গোসাগু কী হবে? এই 3 নাম্বারের গোসাগু 1 হবে। অর্থাৎ এই 3টি নাম্বারকে আমরা শুধু 1 দিয়ে ভাঙতে পারবো। 1, 11 1 jar 11, 13 1 jar 13, তারপরে হচ্ছে 17 1 jar 17। অর্থাৎ এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন 11, 13, 17 কোনো কমন যাচ্ছে না, শুধুমাত্র 1 কমন যাচ্ছে। এই জন্য এই নাম্বারের HCF হবে ইকুয়াল টু 1। অর্থাৎ আমরা দেখেছি প্রত্যেকটি নাম্বারের কমন ফ্যাক্টর 1 হয়ে থাকে। তো আমরা এই জায়গায় যদি এইভাবে প্রাইম নাম্বার দিয়ে দিই তাহলে HCF হবে 1। তো আশা করি আপনারা HCF বুঝেছেন। HCF কীভাবে নির্ণয় করবেন? প্রত্যেকটি নাম্বারকে আপনারা কী করবেন? ফ্যাক্টরাইজ করবেন। করার পর যে নাম্বারগুলি কমন আসবে, যদি 4টি দেয়, 5টি দেয়, 2টি দেয়, 2টি নাম্বার হলে 2টির মধ্যে কমন দেখবেন, যে কমনগুলি আসবে এগুলি ইন্টু করবেন, তাহলে আনসার হয়ে যাবে HCF, অর্থাৎ গোসাগু নির্ণয় করতে পারবেন। আরেকটি মেথড আমি বলে দিই, ওই যে ইউক্লিড বিভাজন। আমার অনেক ছাত্র রয়েছে ক্লাস 10-এর, তো তাদের জন্য আমি আরেকটি মেথড ইউজ করব, আরেকটি নাম্বার দিয়ে, তাদের যাতে কোনো কনফিউশন ক্রিয়েট না হয়। তো ক্লাস 10-এর স্টুডেন্ট যাদের রয়েছে তাদের জন্য আমি একটি এক্সাম্পল নিয়ে এসেছি। যেমন 26 যদি আপনাদেরকে দিয়ে দেয় 26 and 4 5 5, মনে করেন একটি সংখ্যা দিয়ে দিল। ইউক্লিড বিভাজন পদ্ধতি ইউজ করে আপনাদেরকে বললো যে ইউক্লিড বিভাজন পদ্ধতি ইউজ করে গোসাগু নির্ণয় করো। ইউক্লিড বিভাজন পদ্ধতি আমরা কীভাবে করি? A = BQ + R, আমরা এই ফর্মুলা দিয়ে আমরা নির্ণয় করে থাকি। তো অনেকে কী করে, আমরা এই A B Q R এগুলি বুঝি না, আমরা বাহ্য, বাজক, ভাগফল, ভাগশেষ বুঝি না, এই জন্য আমরা করতে পারি না। এই জায়গার মধ্যে যে সংখ্যাটি দেওয়া হবে, অর্থাৎ এই জায়গার মধ্যে যে সংখ্যাটি দেওয়া হয়, মনে করেন 10 দেওয়া হলো, এই জায়গায় দেওয়া হলো 2 দিয়ে ভাগ করবেন, 3 দিয়ে ভাগ করবেন। এই জায়গায় দেওয়া হলো 3, 10-এর মাঝে 3 টাইম যাবে, 9 আসলো, নিচে 1 আসলো। অর্থাৎ যে সংখ্যা মিডিলে রয়েছে, যে সংখ্যাকে ভাগ দেওয়া হয়, ওই সংখ্যাকে বলা হয় ভাজ্য, তাকে ভাগ দেওয়া হচ্ছে। এবং যে সংখ্যা দিয়ে ভাগ দেওয়া হয় তাকে বলা হয় ভাজক। ভাগ দেওয়ার পর যে সংখ্যা যত টাইম যাবে, মনে করেন 3, 10-এর মাঝে 3 টাইম যাচ্ছে, তা হচ্ছে ভাগফল। আর শেষে যে অবশিষ্ট থাকবে তাকে বলা হয় ভাগশেষ। অর্থাৎ ইংলিশে বলা হয় ডিভাইডেন্ট, ডিভাইসর, কোশান্ট অ্যান্ড রিমাইন্ডার। ডিভাইডেন্ট হচ্ছে এই 10কে ডিভাইড করা হবে, তারপরে হচ্ছে ডিভাইসর, অর্থাৎ ডিভাইড দেওয়া হবে এই 3 দিয়ে, তারপরে হচ্ছে কোশান্ট, ভাগফল, অ্যান্ড তার শেষ হচ্ছে রিমাইন্ডার। এই কথাটি ভালো করে মনে রাখবেন, ইংলিশ মিডিয়াম, বাংলা মিডিয়াম সবার জন্য কাজে আসবে। আপনাদের এই জায়গার মধ্যে কনফিউশন ক্রিয়েট হয়, এই জন্য ভাগের মধ্যে গিয়ে আপনারা আনসারিং করতে পারবেন না। তো বাহ্য, বাজক, ভাগফল, ভাগশেষ আমরা দেখেছি। এই হচ্ছে আমাদের ভাগের এই ইউক্লিড বিভাজন পদ্ধতিতে ইউজ করে আমরা নির্ণয় করব। A = BQ + R, A হচ্ছে এই জায়গায় বাহ্য, B হচ্ছে বাজক, Q হচ্ছে কোশান্ট মিন্স হচ্ছে ভাগফল, অ্যান্ড R হচ্ছে রিমাইন্ডার মিন্স হচ্ছে ভাগশেষ। তো এইগুলি আপনারা ভালো করে মনে রাখবেন, দেখবেন ভাগ একদম ইজিলি আপনারা করতে পারবেন, কোনো অসুবিধা হবে না। কখনো এক্সামে বাহ্য, বাজক দিয়ে এক্সামে আসে, তখন আপনারা কী করবেন, আপনারা এইভাবে ওই যে ফর্মুলাটি রয়েছে, ফর্মুলাটি ইউজ করে আপনারা নির্ণয় করতে পারেন। P of x = G of x ইন্টু R of x প্লাস ইন্টু Q of x প্লাস R of x বলে আরেকটি ফর্মুলা রয়েছে। P of x = আমরা লিখতে পারি G of x ইন্টু Q of x প্লাস R of x। ও একই কথা। A = BQ + R, আর P of x = G of x ইন্টু Q of x প্লাস R of x, প্রত্যেকটি কথা হচ্ছে এক কথা, বাহ্য, বাজক, ভাগফল, ভাগশেষ। এগুলি জানলেই আপনারা এই ধরনের প্রশ্নগুলি ইজিলি আনসারিং করতে পারবেন। আমি একটি এক্সাম্পল লিখেছি, দেখি আমি কি পন্থা ইউজ করে, ডিভিশন মেথড ইউজ করে আমি করবো। ইউক্লিড বিভাজন করবো না, ডিভিশন মেথড ইউজ করে করবো। অর্থাৎ যে সংখ্যাটি বড় হবে ওই সংখ্যাটি মিডিলে রাখবেন। ভাগ দিয়ে দিলাম 24 দিয়ে, 26 দিয়ে, 26 দিয়ে। আপনারা দেখতে পাচ্ছেন 26 4-এর মধ্যে যাবে না, 45-এর মধ্যে 1 টাইম যাবে। 1 টাইম গেলে আমরা 26 নিয়ে আসবো। 26 থেকে মাইনাস করলে 5 থেকে 6 যাবে না, এই জায়গাতে আমি 1 নিয়ে আসলাম, হয়ে যাবে 15। 15 থেকে 6 গেলে 9 চলে আসবে। এই জায়গায় আমাদের 3 রয়েছে, 3 থেকে 2 গেলে 1 হবে, 19 হয়ে গেল। এখন 26 19-এর মধ্যে যাবে না, তো আমরা 5কে নিচে নিয়ে আসবো। 195। 195-এর মধ্যে 26
কতবার যাবে আমরা দেখি। 26কে কী করি, কীভাবে দেখবো 26কে আমরা কী করি, আমরা জানি 26, তো মনে করি 25 রয়েছে। 25 4 বারে হয় 100, 5 বারে 100 কী হয় 125 হয়, 6 বারে 150 হয়, 7 বারে 175 হয়। দেখি আমরা 7 টাইম দিয়ে 195-এর মধ্যে থাকে নাকি, উপরে গেলে হবে না, 7 টাইম দিয়ে দিই চলে হয় নাকি। 6 7 jar 42 হবে, 4 হাতে থাকবে, 4 2 jar 14, 4 হবে 18, অর্থাৎ আমাদের হয়ে গেল 182। অর্থাৎ আমরা দেখেছি 195-এর বিলো রয়েছে। যদি আমরা 8 দিয়ে দিই তাহলে কি হবে, 2 6 and 8 দিয়ে যদি আমরা ইন্টু করি তাহলে কি হবে, বলবেন স্যার 8 দিয়ে করলেন না 7 দিয়ে করলেন, 7 দিয়ে বসিয়ে দিলেন। এই নাম্বার থেকে মেবি বড় হয়ে যাবে। 8 6 jar কি হবে 48-এর 8 হবে, 4 হাতের হবে, 8 2 jar কি হবে 18, 18 আর 4 22। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন 228 হয়ে যাচ্ছে আর আমাদের 195। তো 195 সমান হতে হবে অথবা তার থেকে ছোটো হতে হবে সংখ্যাটি। তো আমাদের 7 টাইম গিয়েছে, অর্থাৎ আমরা 7 টাইম লিখেছি। তারপরে কি হবে 26 17 টাইম গিয়ে তারপরে আমাদের অবশিষ্ট কি রয়েছে, অবশিষ্ট রয়েছে 195 থেকে আমরা 182 মাইনাস করব। 5 থেকে 2 যদি যায় তাহলে 3 থাকবে, 9 থেকে 8 চলে গেলে 1 থাকবে, অর্থাৎ অনলি 13 রয়েছে। এখন যে 13 রয়েছে এই 13কে আমরা ডাইরেক্টলি এই সংখ্যাটি এই জায়গায় নিয়ে আসবো 26। আমরা দেখতে পাচ্ছেন 13 26-এর মধ্যে 2 টাইম যাবে, অর্থাৎ আমাদের অঙ্ক হয়ে গেছে। যখন 0 আসবে তখনও এই পাশের অঙ্কটি হবে আমাদের গসাগু, অর্থাৎ এই হয়ে গিয়েছে গসাগু। তখন কীভাবে ইউক্লিড বিভাজনে যদি আপনারা ইউজ করতে চান তাহলে করতে পারবেন, কোনো অসুবিধা নেই। এই অঙ্কের ক্ষেত্রে a = bq + r, অর্থাৎ যখন r 0 আসবে তখনও আপনার এই বিটি হবে গসাগু। আবার বলে দিচ্ছি, যেমন এই জায়গায় যদি আমি বসিয়ে দিই, a হচ্ছে 140, a = bq + r, এই ফর্মুলার মধ্যে আমি বসাবো। a হচ্ছে 455, b হচ্ছে 26 q হচ্ছে 17 প্লাস r হচ্ছে আমার এই জায়গার মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন মাইনাস করে 195 হচ্ছে আমার r, 195 হচ্ছে আমার r। তারপরে এই অঙ্কের ক্ষেত্রে যদি আমরা বসাই তাহলে কিভাবে হবে, 26 হচ্ছে আমার a, 13 হচ্ছে আমার b, ইন্টু আমার q হচ্ছে আমার 2 এবং r হচ্ছে 0, অর্থাৎ এই 13 হচ্ছে আমার মানে ইউক্লিড বিভাজন পদ্ধতি ইউজ করেও আমরা 13 দেখেছি আমার গোসাগু হয়েছে, এবং আমরা ভাগ বিভাজন ডিভিশন মেথড ইউজ করেও আমরা দেখেছি 13 আমাদের গোসাগু হয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটি মেথড, প্রাইম ফ্যাক্টর মেথড এবং আমরা ডিভিশন মেথড, দুইটি মেথড ইউজ করে আমরা গোসাগু নির্ণয় করেছি। কীভাবে গোসাগু নির্ণয় করবেন, ক্লাস 10-এর ছাত্ররা কীভাবে করবেন, এক্সামে গিয়ে কীভাবে করবেন, কম্পিটিটিভ এক্সামে কীভাবে করবেন, শর্ট মেথড কীভাবে ইউজ করে করবেন, প্রত্যেকটি মেথড নিয়ে আলোচনা করেছি এবং আশা করি আপনাদের ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন আমরা দেখব স্কয়ার রুট, এগুলি নিয়ে আলোচনা করব। আশা করি HCF LCM এই পয়েন্টগুলিতে আপনাদের কোনো ডাউট থাকবে না, ক্লিয়ার হয়ে গিয়েছে। এখন দেখবো আমরা স্কয়ার রুট। স্কয়ার কি, স্কয়ার মনে করেন কখন আমরা কী করি, স্কয়ার এভাবে বলে থাকি। এই কয়েকটি ছোটোমোটো আপনাদেরকে কনসেপ্ট দিচ্ছি, মনে রাখবেন। অনেক ক্লাস 10-এর স্টুডেন্টস রয়েছেন, আপনাদেরকে দেওয়ার জন্য দিচ্ছি। যদি দুইটি সংখ্যাকে ইনটু করা হয়, দুইটি চলক একটি সমীকরণের মধ্যে 2a প্লাস মনে করেন 2a প্লাস 5 মনে করেন একটি সংখ্যা দিয়ে দিল। এই জায়গার মধ্যে চলক সহগ ধ্রুবক কি হবে, চলক সহগ ধ্রুবক। এ থেকে জেড অবধি পর্যন্ত অ্যালফাবেট যেগুলি আসে এই অ্যালফাবেটকে বলা হয় চলক, আর অ্যালফাবেটের সাথে যে সংখ্যাটি থাকে তাকে বলা হয় সহগ, এবং এক্সট্রা করে নতুন যে নাম্বারটি থাকে প্লাস দিয়ে মাইনাস দিয়ে ইকুয়ালটির শেষে হতে পারে তা হবে সবসময় কি হবে, ধ্রুবক। মনে রাখবেন তা হবে ধ্রুবক। এই ক্ষেত্রে যদি আমরা মান নির্ণয় করি, মান কি হবে, a = 5, এই পাশে 5কে আমরা এই পাশে নিতে পারি, 5কে আমরা -5 হয়ে যাবে, /2 হয়ে যাবে, আনসার -5/2 হবে। তো আপনারা দেখতে পাচ্ছেন। এখন আরেকটি কনসেপ্ট মনে রাখবেন, a × a যদি আমরা করি সবসময় উপর দিয়ে বাড়বে, স্কোয়ার হবে, স্কোয়ার ইন্টু যদি আমরা a করি কি হবে, a³ হবে, কি হচ্ছে 3টি a, আমরা যদি a³ × a করি তাহলে কি হবে, a⁴ হবে। অর্থাৎ একটি হলে দেওয়া প্রয়োজন নেই, দুইটি হলে স্কোয়ার দেওয়া হয়, 3টি হলে কিউব দেওয়া হয়, এবং 4টি হলে পাওয়ার দেওয়া হয়, a⁴, a⁵, a⁴100, 200, 1000 লাখ পর্যন্ত দিতে পারবেন, কোনো অসুবিধা নেই। এইগুলি জানা প্রয়োজন, কেননা আমরা স্কোয়ার রুট করতে যাচ্ছি। স্কোয়ার কি, স্কোয়ার রুট কি, কিউব কি, কিউব রুট কি। দেখেন এই জায়গার মধ্যে
আমরা এ কে এর সাথে ইন্টু করে স্কোয়ার পেয়েছি, তো স্কোয়ারের রুট কী হবে? অর্থাৎ একটি গাছ বড় হলো, গাছটি বড় হয়ে ফল দিয়েছে, তো গাছটির রুট কী হবে? গাছটি যখন আপনারা প্ল্যান্টেশন করেছিলেন তা হবে তার রুট। অর্থাৎ একটি সংখ্যা মনে করেন 2 দিয়ে 2কে ইন্টু করে 2 স্কোয়ার কী হবে? 2 স্কোয়ার আমরা জানি 4 হয়, 2 স্কোয়ার কী হয়? 4 হয়। এখন যদি বলা হয় 4-এর রুট কি? 4-এর রুট হবে 2, কেননা 2 থেকে 4 এসেছে, 2 থেকে 4 এসেছে। কীভাবে আপনাদেরকে আবারও বলে দিই, 2 স্কোয়ার কি? স্কোয়ার মিনস হচ্ছে 2 ইন্টু 2, 2 ইন্টু 2 হয়েছে 4। এখন 4 2 ইন্টু 2 এসেছে, অর্থাৎ আমরা যদি প্রথমে চলে যাই তাহলে হবে 2। এই হচ্ছে আমাদের কিছু কনসেপ্ট, যেগুলি মনে রাখবেন, যেগুলি এক্সামের মধ্যে ফ্রিকুয়েন্টলি আসে এবং অনেকের বেসিক কনসেপ্টও জানা নেই। যেমন যদি প্লাস করা হয় এই জায়গার মধ্যে a প্লাস a, তাহলে পিছন দিকে বাড়বে, অর্থাৎ 2a হবে। যদি আমি 2a প্লাস a করি তাহলে 3a হবে। যদি আমি 3a প্লাস a করি তাহলে 4a হবে। অর্থাৎ প্লাস করলে পিছন দিকে বাড়ে, আর ইন্টু করলে উপর দিকে পাওয়ার, কিউব, এগুলি স্কোয়ার বাড়ে। তারপরে আরেকটি কথা, অনেকের কনফিউজ হয়, আমার ম্যাথসের ক্লাসে আমি বেশিরভাগ আলোচনা করি, মধ্যে যদি ইকুয়াল টু থাকে, এই পাশে যদি প্লাস হয়, এই পাশে যখন যাবে মাইনাস হয়ে যাবে। প্লাসওয়ালা যুক্ত সংখ্যা ওই জায়গায় গিয়ে মাইনাস হয়ে যাবে, ইকুয়াল টুর ওই পাশে যদি মাইনাস হয় ওই পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, ইকুয়াল টুর ওই পাশে যদি ইন্টু হয় ওই পাশে গিয়ে ডিভাইড হয়ে যাবে, ইকুয়াল টুর ওই পাশে যদি ডিভাইড হয় ওই পাশে গিয়ে ইন্টু হয়ে যাবে। এই কনসেপ্টগুলি মনে রাখবেন, না হয় অঙ্কের মধ্যে আপনি এক্সপার্ট হতে পারবেন না, স্মার্ট হতে পারবেন না, অঙ্ক বুঝবেন না, করতে অসুবিধা হবে। আপনাদেরকে বলেছিলাম আপনারা 1 থেকে নিয়ে 30 অবধি পর্যন্ত স্কোয়ার এবং 1 থেকে নিয়ে 30 অবধি পর্যন্ত কিউব শিখে নেবেন, মেমোরাইজ করে নেবেন, তখন দেখবেন এক্সামে গিয়ে কতটা আপনার হেল্পফুল হয়। তো আমরা দেখব স্কোয়ার রুট কি? স্কোয়ার তো আমরা বুঝি, যেমন আপনাকে 5 বললো 5-এর স্কোয়ার কী হবে? তখন শর্টকাট মেথড কী করবেন আপনি? 5 স্কোয়ার মিনস হচ্ছে কি 5 2 টাইম, 5কে 2 টাইম ইন্টু করে নেবেন, 5 5 যা 25, 5-এর স্কোয়ার 25 হয়ে গেল। সেম যদি বলা হয় 5-এর কিউব কী হবে? 5-এর কিউব কী হবে? তো আপনি কি করবেন? 5কে কি 3 টাইম ইন্টু করবেন, 5 ইন্টু 5 ইন্টু 5, 5-এর কিউব মিনস হচ্ছে 5কে 3 টাইম ইন্টু করা, 5 কিউব হচ্ছে 125, 5-এর কিউব হচ্ছে 125। তো এগুলি আমরা নর্মালি আমরা করে থাকি, কিন্তু যখন আমরা কোনো একটি বড় সংখ্যাকে দেওয়া হবে তখন বড় সংখ্যাকে আমরা কিভাবে স্কোয়ার এন্ড কিউব আমরা নির্ণয় করব? দুইটি মেথড রয়েছে। নাম্বার 1 হয়েছে অ্যালজেব্রিক মেথড, এন্ড নাম্বার 2 রয়েছে, আমি দেখেছি এই জায়গায় দেখতে পাচ্ছেন, অ্যালজেব্রিক মেথড, এন্ড নাম্বার 2 হচ্ছে অনেক সময় বলা হয় মাল্টিপ্লিকেশন মেথড। এই দুইটি মেথড আমরা শিখব কীভাবে আমরা স্কোয়ার নির্ণয় করব, তারপরে স্কোয়ার রুট কীভাবে নির্ণয় করব তা আমরা দেখব। তো মনে করেন যে কোনো একটি সংখ্যা দেওয়া হলো, স্কোয়ার নির্ণয় করার জন্য যদি আমি নেই যে কোনো একটি সংখ্যা নিতে পারি 1 to 5, মনে করেন আপনাকে 74 দিয়ে দিল, 74 অথবা 34, যে কোনো একটি সংখ্যা দিয়ে দিল, 74 বা 34 একটি সংখ্যা দিয়ে দিল আপনাকে কি করার জন্য? স্কোয়ার নির্ণয় করার জন্য। স্কোয়ার অফ 74 অথবা 75 নির্ণয় করার জন্য দিয়ে দিল, আপনাকে 74 দিয়ে দিল মনে করেন। তো দুইটি মেথড রয়েছে। প্রথম মেথড আমরা অ্যালজেব্রিক মেথডটি ইউজ করি। অ্যালজেব্রিক মেথড কি করব? মনে করেন 74 স্কোয়ারকে আপনাকে নির্ণয় করতে হবে, 74-এর স্কোয়ার নির্ণয় করতে হবে, আপনাকে দিয়ে দিল। তো নাম্বার 1 তো আমরা যেভাবে নর্মালি জানি, 74কে 74 দিয়ে আমরা ইন্টু করে নিব, 4 4 যার কী হয় 16-এর 6 হবে, হাতের 1 হবে, 4 7 যার কী হবে 28 হবে, 28 হবে, প্লাস যদি আমরা করে নিই কী হবে 28 56 1 হবে 57, 7 চলে আসবে, 5 হাতের থাকবে, আমরা তারপরে 7 7 যার 49, আর 5 আমরা যদি প্লাস করি তাহলে হবে 5 4 হবে, অর্থাৎ আমাদের 5476 চলে এসেছে। এখন এগুলি হচ্ছে কমন মেথড বা সবাই ইউজ করে থাকে ইজিলি, কিন্তু সবসময় তো আপনারা এই মেথড ইউজ করে পারবেন না। তো আমরা দেখি আলটিমেট কি মেথড ইউজ করে আমরা নির্ণয় করব মানগুলি বা স্কোয়ার নির্ণয় করব। অ্যালজেব্রিক মেথড কি আমরা সবাই জানি, ছোটোবেলা পড়েছিলাম, a প্লাস বি হোল স্কোয়ারকে বলি আমরা স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, অথবা আমরা লিখতে পারি স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, এইভাবেও লিখতে পারি। এই দুইটি মেথড ইউজ করতে পারি, অথবা কখনো আমরা a মাইনাস বি দিয়েও করতে পারি, a মাইনাস বি হোল স্কোয়ার মাইনাস 2ab প্লাস
বি স্কোয়ার অথবা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। এই মেথডগুলি আমরা ইউজ করে, অ্যালজেব্রিক মেথড ইউজ করে আমরা স্কোয়ার নির্ণয় করতে পারি। কীভাবে? 74কে যদি আমরা 70 প্লাস 4 ধরি তাহলে কোনো অসুবিধা হবে নাকি? কোনো অসুবিধা হবে না, 70 প্লাস 4 ধরতে পারি। তো 70 প্লাস 4 ধরলে আমরা এই মেথড ইউজ করতে পারবো। যেমন কি 70কে আমরা এ ধরে নেব আর 4কে বি ধরে নেব, তাহলে কি হবে 70 প্লাস 4 হোল স্কোয়ার হয়ে যাবে। আর 70 প্লাস 4 হোল স্কোয়ার যখন আসবে তখন আমরা ইউজ করব এই অ্যালজেব্রিক মেথডের যে ফর্মুলাটি রয়েছে ফর্মুলাটি আমরা ইউজ করব। এখন কীভাবে ইউজ করব? 70 প্লাস 4 মিনস হচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ার। তো আমরা ইউজ করব এ স্কোয়ার মিনস হচ্ছে 70 স্কোয়ার প্লাস 2 হচ্ছে ফর্মুলা 2ab, এ মিনস হচ্ছে 70, বি মিনস হচ্ছে 4 আর বি স্কোয়ার মিনস হচ্ছে 4 স্কোয়ার। তো আমরা দেখি কীভাবে হয়। 70 স্কোয়ার 4 4 কী হয়, 7 7 যার কী হয় 49, 49-এর সাথে 0 যুক্ত করে নিলাম, 490 হয়ে গেল, প্লাস 7 2 যার 14, 14-এর সাথে 0 যুক্ত করে 140 হয়ে গেল। তারপরে আমাদের সাথে রয়েছে 4 ইন্টু করবো, প্লাস 4 4 যার 16। অর্থাৎ এই জায়গায় যদি আমরা 4 ইন্টু করি তাহলে হবে 4 4 যার 16 আর 6 হবে, হাতের 1 হবে, 4 1 যার 4 আর 1-এ 5 হবে। অর্থাৎ আমরা পেয়ে গেলাম 490 প্লাস 560 প্লাস 16। তো 4956 আমাদের কত হবে? 490 আর 560, 490 560 আমরা যদি প্লাস করি 15-এর 5 হবে, হাতের 1 হবে, তারপরে 459 হবে, 110 হবে, আর আমাদের 16 রয়েছে, 16 প্লাস করলে কত হবে? 6 হবে, 6 হবে, 0 হবে, 1 হবে। অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের মান পেয়ে গেলাম। এই অ্যালজেব্রিক মেথড ইউজ করে আমাদের এই মানটি এসেছে। এখন দেখবো আমরা স্কোয়ার নির্ণয় করা আরেকটি মেথড রয়েছে যাকে মাল্টিপ্লিকেশন মেথড বলা হয়। অনেকটা টাফ হয়, তারপরে মনে রাখবেন যে কোনো একটি সংখ্যা আপনাকে দিয়ে দিল, মনে করেন 34 দিয়ে দিল, 34 স্কোয়ার করার জন্য দিয়ে দিল, তখন কি করবেন আপনারা? প্রথমত আপনারা একের গড়ের সংখ্যাকে নেবেন, এককের গড়ের সংখ্যাকে স্কোয়ার করবেন, এককের গড়ের সংখ্যাকে স্কোয়ার করবেন, আনসার কত হবে? 16। তারপরে যদি 2 ডিজিট নাম্বার চলে আসে তাহলে 10-এর গড়ের সংখ্যাকে অর্থাৎ দশকের গড়ের সংখ্যাকে ক্যারি করে নেবেন, হাতে রেখে নেবেন, ক্যারি আমরা 1 করে নিলাম, তো আমাদের 6 রয়ে গেল। ভালো করে দেখবেন, একটু টাফ মেথডটি কিন্তু মনে রাখবেন, এগুলি এক্সামে এগুলি আপনারা জানা প্রয়োজন, কখনো ছাত্রদেরকে পড়াতে পারবেন। ফার্স্ট স্টেপ আমরা করে নিলাম। সেকেন্ড স্টেপের মধ্যে আমরা কী করব? সেকেন্ড স্টেপের মধ্যে আমাদের ফর্মুলা 2 একটি রয়েছে, 2 দিয়ে যে দশকের গড়ের যে সংখ্যাটি রয়েছে তাকে আমরা ইন্টু করব, ইন্টু এককের গড়ের সংখ্যাকে ইন্টু করব, প্লাস যে ক্যারি নিয়েছি ক্যারিকে আমরা প্লাস করব। তো কী হবে আমাদের আনসার? 2 3 যার 6 হবে, অ্যান্ড 6 4 যার কী হবে? 125 হবে। আপনারা দেখতে পাচ্ছেন, অর্থাৎ 2 3 যার 6, 6 4 যার 24 আর 1 প্লাস করলে 25 হয়ে গেছে। অর্থাৎ আবারও আমাদের হাতে দুইটি অঙ্কের সংখ্যা চলে এসেছে। তখন আমরা আবারও ক্যারি করে নেই দশকের গড়ের সংখ্যাটি, দশকের গড়ের সংখ্যাটি আমরা ক্যারি করলে আমাদের হাতে চলে আসবে 2, আমাদের হাতে রয়ে গিয়েছে 5। এখন আমরা দশকের গড়ের সংখ্যাটিকে স্কোয়ার করে এই ক্যারিকে প্লাস করব। অর্থাৎ দশকের গড়ের সংখ্যা কী হয়েছে আমাদের? দশকের গড়ের সংখ্যা আমাদের হচ্ছে 3 স্কোয়ার করে যদি আমরা প্লাস করি 2কে, অর্থাৎ কি হবে? আনসার হবে 9 + 2 11। এখন আমরা অ্যারেঞ্জ করব, তার পয়েন্ট কি অ্যারেঞ্জ করব, প্রত্যেকটি সংখ্যাকে অ্যারেঞ্জ করব। আমরা = 11 পেয়ে গেলাম। তারপরে এই জায়গার মধ্যে আমাদের 5 রয়েছে, এই জায়গার মধ্যে আমাদের 6 রয়েছে, অর্থাৎ আমাদের আনসার হয়ে গেল 1156। আমাদের 34-এর স্কোয়ার হচ্ছে 1156। দেখতে পাচ্ছেন আমি কিভাবে মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করে আপনাদেরকে স্কোয়ার নির্ণয় করা শিখেছি। আপনারা এই মেথডগুলি ইউজ করে করতে পারবেন। আপনারা হয়তো টাফ হতে পারে, যদি টাফ হয় তাহলে আপনারা এইভাবে না করে ডাইরেক্টলি করে নেবেন। 1414 ইন্টু করে 4 4 যা 16 হবে, হাতের 1 হবে, 4 3 যার 12 12। আপনারা দেখতে পাচ্ছেন 4 4 যা 16 হয়েছে, 16 নিয়েছি, হাতের 1 রয়েছে, 4 3 যা 12, 4 3 যা 12, 12 12 4 4 24 আর 1 25 হয়েছে, আমি 5 বসিয়ে নিয়েছি, হাতের 2 রয়েছে, 3 3 যা 9 হয়, 2 11, অর্থাৎ আমাদের 1156 চলে এসেছে।
তো অনেকটা মেথড রয়, আপনারা যে মেথডটি ভালো লাগে এই মেথডটি ইউজ করতে পারেন। এই মেথড একটি ইন্টারেস্টেড মেথড, সবাই এই মেথডটি জানে না অথবা করতেও পারবে না, আপনারা শিখতে পারেন, আপনাদের ডে টু ডে লাইফের মধ্যে ইমপ্লিমেন্ট করতে পারেন। তো আমরা শিখে নিলাম স্কোয়ার কীভাবে নির্ণয় করেন। এখন দেখব কীভাবে কিউব নির্ণয় করেন। ক্লাসটি শর্ট করতে যাচ্ছি, আমাদের একেবারে অন্তিম সীমায় চলে এসেছে ক্লাসের। তারপরে কিউব নির্ণয় করা দেখব, তারপরে কিউব রুট দেখব এবং কিউব স্কোয়ার রুট দেখব, একটি মেথড দেখব, বাস প্রাইম ফ্যাক্টর মেথডটি দেখব। কিউব কীভাবে করবেন, কিউব মনে করেন আপনাকে দেওয়া হলো একটি সংখ্যা 24 মনে করেন, আপনি কিভাবে করবেন কিউব। তো কিউব করলে আপনাকে করতে হবে 24 ইন্টু 24 ইন্টু 24, এই একটি মেথড রয়েছে, আপনারা করলে আনসার হয়ে যাবে। আনসার আমাকে বলবেন কি আসছে, এইভাবে করবেন একটি মেথড। নাম্বার 2 মেথড হবে আপনারা এলজেব্রিক মেথড ইউজ করতে পারেন, a প্লাস বি হোল কিউব ইউজ করতে পারেন, a কিউব প্লাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস বি কিউব, এই একটি মেথড রয়েছে। অথবা মাইনাস দিয়ে করতে পারেন, মাইনাস দিয়ে হলে কি হবে a মাইনাস বি, কখনো মাইনাস দিয়ে করতে পারেন, a মাইনাস বি হোল কিউব কি হবে a কিউব মাইনাস 3 স্কোয়ার বি প্লাস 3a বি স্কোয়ার প্লাস ও সেম হবে, মাইনাস সাইন্টিস্ট মাইনাস চেঞ্জ হবে, বাকি সব সেম হবে। তো আমরা দেখবো এলজেব্রিক মেথডের মধ্যে, এই মেথডের মধ্যে ইউজ করে 24-এর আমরা কিউব নির্ণয় করি, কীভাবে নির্ণয় করা যেতে পারে এলজেব্রিক মেথডের মধ্যে ইউজ করে। কিন্তু মনে রাখবেন কিউবের ক্ষেত্রে এই মাল্টিপ্লিকেশন মেথডটি ইউজ করা টাফ হবে, পারবেন না, এই জন্য মাল্টিপ্লিকেশন মেথড ইউজ করবেন না, জাস্ট এলজেব্রিক মেথড ইউজ করবেন। অথবা 3টিকে যে সংখ্যা দেওয়া হবে ওই সংখ্যাকে 3বার মাল্টিপ্লিকেশন করে নেবেন, আনসার হয়ে যাবে। তো এই জায়গায় যদি আমি ইউজ করি তাহলে 24কে আমি লিখতে পারি 20 প্লাস 4, তো a কিউব হচ্ছে 20 কিউব, 3a 3 ইন্টু a হচ্ছে 20, b হচ্ছে 4 প্লাস 3 ইন্টু 20 3 স্কোয়ার বি না 20, b হচ্ছে 4 স্কোয়ার, b হচ্ছে 4 কিউব। আপনারা দেখতে পাচ্ছেন 20 কিউব মিনস হচ্ছে কি 2 ইন্টু 2 ইন্টু 2, অর্থাৎ 2 2 * 4, 4 2 * 8, 8-এর সাথে আমরা কি করব 0 লাগিয়ে দেব, একটি না দুইটি 0 লাগাবো, আপনারা বলেন তো। কিউব এসেছে, তো কিউব এসলে কয়টি 0 লাগাতে হবে, আমরা যদি স্কোয়ার করি তখন কি করি 2টি 0 লাগাই, কিউব এসেছে 3টি 0 লাগাতে হবে, অর্থাৎ কিউব আসলে 3টি 0 লাগাতে হবে। যেমন আপনাদেরকে বলে দিই আমি 2 0 2 0 2, এই জায়গার মধ্যে যদি দেখেন 2 2 * 6, দুইটি শূন্য আসলো, এবং 6 2 আমরা যদি বলি 2 2 * 4, দুইটি শূন্য আসলো, এবং 4 2 * 8 হলো। তো কী করবেন আপনারা, আরেকটি শূন্য রয়েছে, অর্থাৎ 3টি শূন্য হবে, অর্থাৎ 3টি শূন্য আসবে। মনে রাখবেন, ভালো করে দেখেন 3টি শূন্য রয়েছে, কিউব এই জন্য 3টি শূন্য রয়েছে। এই জায়গায় 2টি শূন্য, অর্থাৎ 4 4 2 2 * 4, 4 দুইটি শূন্য, আর 3 4 * 12 ইন্টু 4 প্লাস 3 2 * 6 0 ইন্টু 4 4 * 16 প্লাস 4 কিউব হচ্ছে 64। এই হচ্ছে আমাদের অঙ্ক। আপনারা কি করবেন, আমি সহজ করে নিই, আপনারা অঙ্ক দিয়ে আমাদেরকে জানাবেন করে। তারপরে 4800 প্লাস 616কে আমরা যদি ইন্টু করি 960 প্লাস 64। আপনারা এগুলি প্লাস করে আমাকে কি মান হয় জানাবেন, আমি তো একবারে করে দিলাম আপনাদেরকে। এভাবে আপনারা কিউব নির্ণয় করবেন এলজেব্রিক মেথড ইউজ করে। আপনারা এগুলি প্লাস করে মান কি হয়, এই জায়গায় মান কি আসবে, আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন। এই চ্যাপ্টারগুলি হচ্ছে মেইন। এই চ্যাপ্টার যদি না বুঝেন, নেক্সট সময় আমরা পার্সেন্টেজ করব, তারপরে সমানুপাত করব, রেশিও করব, তারপরে স্পিড করব, তারপরে আমরা ডিস্টেন্স দেখব, অনেকটা যেগুলি চ্যাপ্টার্স রয়েছে এগুলি এইভাবে যেভাবে বুঝাচ্ছি এইভাবে বুঝিয়ে কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে প্রত্যেকটি চ্যাপ্টার কভার করব। আমরা সামান্তর প্রগতি দেখব, এভারেজ দেখব,
মিন মিডিয়ান মুড দেখব, যেগুলি চ্যাপ্টার রয়েছে এক্সামে আসে এই প্রত্যেকটি চ্যাপ্টার 20 থেকে 25টি চ্যাপ্টার কভার করব। আজকে যেহেতু 2টি চ্যাপ্টার কভার করে যাচ্ছি, যেগুলি ছোটো ছোটো চ্যাপ্টার রয়েছে এবং এগুলি চ্যাপ্টার আমাদের প্রত্যেকটি অঙ্কের সাথে ইন্টার রিলেটেড, এগুলি ভালো করে বুঝবেন, শিখবেন, না হয় নেক্সট চ্যাপ্টারগুলি যখন বুঝাবো অঙ্ক হার্ড লাগবে, বুঝতে পারবেন না। অঙ্ক হচ্ছে একটি ইজিয়েস্ট সাবজেক্ট আমি মনে করি, যদি প্র্যাকটিস করেন, প্র্যাকটিস না করলে হার্ড হবেই। তো আমরা দেখে নিলাম কীভাবে স্কোয়ার, কীভাবে কিউব নির্ণয় করতে হয় শিখে নিলাম। এখন আমরা দেখব কিউব রুট কীভাবে নির্ণয় করব আর স্কোয়ার রুট কীভাবে নির্ণয় করব। স্কোয়ার রুট নির্ণয় করার 2টি উপায় রয়েছে। স্কোয়ারের রুট নির্ণয় করার 2টি উপায় রয়েছে। আমরা 2টি উপায় দেখব কিভাবে নির্ণয় করব। 2টি উপায় থেকে আমরা যে কোনো একটি উপায় আমরা নিতে পারি। স্কোয়ারের রুট, যেমন আমি কয়েকটি স্কোয়ার যদি নেই, 289 মনে করেন 289 একটি স্কোয়ার আমি এই জায়গায় রয়েছে, আমি দেখে আপনাদেরকে এক্সাম্পল দিচ্ছি। 289 অথবা 324 আরেকটি নিয়ে নিলাম, 324 দুইটি নিয়ে নিলাম। এই হচ্ছে স্কোয়ার। আমাদেরকে স্কোয়ার রুট নির্ণয় করতে হবে। স্কোয়ার রুট নির্ণয় কীভাবে করবো আমরা দেখেন। প্রথমে উৎপাদককে আমরা ভাঙবো, এই হচ্ছে প্রাইম ফ্যাক্টর মেথড। প্রাইম ফ্যাক্টর মেথডটি সবথেকে ইজি। আরেকটি রয়েছে যে ডিভিশন মেথড। এই ডিভিশন মেথডটি অনেক সময় টাফ হয়, অনেক টাফ হয়, এগুলি নিয়ে আলোচনা করব না। জাস্ট যেগুলি এক্সামে আসে ইজি প্রসেস দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এই জায়গায় দেখতে পাচ্ছেন 2 দিয়ে এই সংখ্যাকে ডিভাইড করা যাবে না, অর্থাৎ এই সংখ্যাকে 289 আপনারা বলবেন কোন সংখ্যা দিয়ে যাবে, আমি দেখে লিখেছি, আমি তো বলতে পারবো। 324কে আমরা দেখি, 324কে যদি আমরা 2 দিয়ে যাই, 3 মধ্যে 1 টাইম যাবে, 1 চলে যাবে, রিগ্রুপিং করে 12 হয়ে যাবে। 12-এর মধ্যে আমরা দেখব 12-এর মধ্যে যাবে 6 টাইম, 4-এর মধ্যে 2 টাইম যাবে, আবার 2 দিয়ে যাবে 8 টাইম, 16-এর মধ্যে 2-এর মধ্যে 1 টাইম যাবে। এখন যাবে 3 দিয়ে নাকি 9 দিয়ে? 3 দিয়েও যাবে না, 9 দিয়ে যাবে। 9 9 যার হবে, আর 9কে আমরা 3 দিয়ে কাটতে পারি, 3 3 যার হবে। এই জায়গায় দেখতে পাচ্ছেন আপনারা স্কোয়ার চলে এসেছে, অর্থাৎ আমরা দেখতে পাচ্ছি 2 একটি, 2টি এসেছে, অ্যান্ড 3 2টি এসেছে। 2টি থেকে আমরা একটি নেব, অর্থাৎ আপনারা দেখতে পাচ্ছেন 2 and 3 কী হবে? 6 6 যা 36 হবে, 6-এর স্কোয়ার 2 3 2 4 হবে 24-এর স্কোয়ার, অর্থাৎ 2 2 যার 4 হবে, অ্যান্ড 3 4 যার কী হবে, 3 4 যার 12, অ্যান্ড 9 4 যার 24। মেথডটি কি মিস্টেক হয়েছে মেথডের মধ্যে? মেবি মেথডের মধ্যে এইভাবে হবে না, আমরা প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ করে করব। প্রাইম ফ্যাক্টর মেথড কীভাবে করব? প্রাইম ফ্যাক্টর মেথড, যে মনে করেন একটি স্মল সংখ্যা আমরা নিয়ে নিই 49 যদি নিয়ে নিই, তাহলে 7 7 যার এগুলি হবে 89 তো হয়ে যাবে। 1 to 5 নিয়ে নিই, 1 to 5 নিয়ে নিলে কী হবে? 5 12-এর মধ্যে চলে যাবে, 2 টাইমস থাকবে আমাদের, 2 5 হবে, 5 টাইম যাবে, 5 বার যাবে, অর্থাৎ আমরা 2টি নম্বর পেয়ে গেলাম। 5 5 যার 25। হ্যাঁ, আমাদের এই যে 2টি নাম্বার পেয়ে যাব, এই 2টি নাম্বারকে আমরা কী করব? ইনটু করব। 2টি নাম্বার পেয়ে গেলাম, অর্থাৎ 2টি নাম্বার আমরা কী করব? 5 5 যার 25। এই 1 to 5-এর স্কোয়ার হবে 2 2 5, অর্থাৎ 25 হবে। এইভাবে আপনারা প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ করে যে আরও বড় সংখ্যা নিতে পারেন। আপনারা কি করবেন, যে 2টি নম্বর আসবে, এই 2টি নম্বরকে আপনারা কি করবেন? ইনটু করবেন, তা প্রাইম ফ্যাক্টরে চলে যাবে, অর্থাৎ মূল থেকে যে সংখ্যার মধ্যে আপনারা গিয়েছেন এই সংখ্যা থেকে আবার মূলে চলে আসতে হবে। অন্য ক্লাসের মধ্যে আরও ভালো করে আলোচনা করব, আজকে আর ভালো লাগছে না। আমরা স্কোয়ার কিউব কীভাবে হবে, কিউব সেম তেমনিভাবে হবে, তখন 3টি নাম্বার নেবেন। মনে করেন আমি 5-এর কিউব নিয়ে নিই, 5-এর কিউব কী হবে? 5 into 5 into 5 হবে, অর্থাৎ 5 into 5 into 5 হবে। যদি আমি কিউব নেই তাহলে কী হবে? কিউবের সাথে আমরা যদি ইন্টু করি তাহলে 5 চলে আসবে, অর্থাৎ তা হবে 5। দেখতে পাচ্ছেন ইন্টু ইকুয়াল টু 1 to 5 হবে, তো আমাদের 5 হবে তার কিউব। সেম আবারও আপনাদেরকে বুঝিয়ে দিই স্কোয়ার অ্যান্ড কিউব। মনে করেন একদম স্মল একটি সংখ্যা নিয়ে নিই, যেমন আমি যদি 144 নিয়ে নিই। 144 কি? 12-এর স্কোয়ার আমরা সবাই জানি। 12 স্কোয়ার কি? 144 হয়। 2 2 যার 4 হয়, 2 1 যার 2, অ্যান্ড 2 1 যার 2, 2 2 প্লাস করলে 4 হবে, 1 1 যার 1, 144 হয়ে গেল। অর্থাৎ আমরা জেনে গেলাম 12-এর স্কোয়ার। তখন আমরা কীভাবে নির্ণয় করি দেখেন, 2 দিয়ে আমরা কাটাকাটি করি,
2 দিয়ে ভাগ করি 7 টাইম যাবে 2 টাইম যাবে। 2 দিয়ে যদি আমরা দেখি 3 টাইম যাবে 1 চলে আসবে 6 টাইম যাবে। 2 দিয়ে যদি আমরা দেখি 1 টাইম যাবে 1 চলে আসবে 6 টাইম যাবে। 1 চলে আসবে 16 8 বার যাবে। 2 দিয়ে 9 টাইম যাবে। 3 দিয়ে 3 টাইম যাবে। অর্থাৎ আমরা দেখতে পাচ্ছেন 3 পেয়ার আমরা পেয়েছি। 3 পেয়ার থেকে আমরা একটি নেব 2 ইন্টু 3 দেখতে পাচ্ছেন 2 2 jar 4 and 3 3 jar 4 ইন্টু 3 হয়ে গেল আমাদের 12। অর্থাৎ আমরা স্কোয়ার নির্ণয় করেছি। এইভাবে আপনারা স্কোয়ার নির্ণয় করবেন। এবার স্কোয়ার নির্ণয় করবেন। মনে করেন আমি কিউব নিয়েছিলাম, যে সংখ্যাটি নিয়েছিলাম মেবি কিউব, হ্যাঁ এই সংখ্যাটি কিউব নিয়েছিলাম, এই জন্য আনসার আসেনি। তো এইভাবে আপনারা যদি কিউব নেন, মনে করেন 64 হচ্ছে 4 এর কিউব, 64 কীভাবে আপনারা নির্ণয় করবেন? 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 3 6 এর মধ্যে 3 টাইম যাবে, তারপরে 2 টাইম যাবে 4 এর মধ্যে। 2 দিয়ে আপনারা কী করবেন? 32-র মধ্যে 16 2 jar 32, তারপরে 2 দিয়ে 8 2 jar 16, তারপরে 2 দিয়ে 4 2 jar 8, 2 দিয়ে 2 2 jar 4। এই জায়গায় 3টি করে নেবেন। অর্থাৎ দেখতে পাচ্ছেন 3টি থেকে একটি নেব, এই 3টি থেকে একটি নেব, অর্থাৎ আমাদের 4 চলে আসলো। এইভাবে যখন স্কোয়ারের রুট থেকে আপনারা বর্গ থেকে বর্গমূলে যাবেন, তখন উৎপাদকে অর্থাৎ প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ করবেন বেশিরভাগ ক্ষেত্রে। এগুলি হচ্ছে প্রাইম ফ্যাক্টর মেথড, আমি যেগুলো ইউজ করেছি প্রাইম ফ্যাক্টর মেথড ইউজ করবেন। এবং স্কোয়ারের ক্ষেত্রে 2টি করে সংখ্যা নেবেন, অর্থাৎ যে স্কোয়ারটি হবে যদি এইভাবে আরেকটি সংখ্যা এক্সট্রা চলে আসতো, তাহলে এই সংখ্যাটি কিন্তু কোনো সংখ্যার স্কোয়ার নয়। যে প্রত্যেকটি সংখ্যার বর্গমূল হবে না, প্রত্যেকটি সংখ্যার স্কোয়ার রুট হবে না, প্রত্যেকটি সংখ্যার কিউব রুট হবে না। যে সংখ্যাটি কিউব, ওই সংখ্যাটি কিউব রুট যে সংখ্যাটি রয়েছে, কিউবের স্কোয়ার রয়েছে, অথবা কোনো বলতে পারেন কিউবের স্কোয়ার না, যে সংখ্যাটি একটি সংখ্যার কিউব রয়েছে, ওই সংখ্যার কিউব রুট হবে। অর্থাৎ দেখতে পাচ্ছেন 4 এর কিউব হচ্ছে 64, তাই 64 থেকে আমি 4-এ আসতে পারবো। কিন্তু যদি এই জায়গায় 65 হতো, অবশিষ্ট 1 থাকতো, অর্থাৎ এই সংখ্যাটি 4 এর কিউব নয়, অর্থাৎ এর কিউব রুটও হবে না। যে সংখ্যাটি কিউব হবে না, কিউব রুট হবে না, যে সংখ্যাটি স্কোয়ার হবে না, এই সংখ্যাটি স্কোয়ার রুট হবে না, এই কথাটি মনে রাখবেন। তাহলে যে এক্সাম্পল দিয়ে আপনারা প্র্যাকটিস করবেন, এই এক্সাম্পলটি আপনারা প্রথমে একটি মোবাইলে বা কোনো কিছুতে একটি সার্চ করে একটি রুট নিয়ে নেবেন, তারপরে রুট থেকে একটি স্কোয়ার নিয়ে নেবেন। স্কোয়ার নিয়ে মনে করেন 20-এর স্কোয়ার নিয়ে নিলেন। 20-এর স্কোয়ার যদি আমরা দেখি 20 স্কোয়ার কী হবে? 20-এর স্কোয়ার কী হবে? 400। অর্থাৎ 20-এর স্কোয়ার আমরা যদি দেখি 400 আপনারা স্কোয়ার রুট তৈরি করেন, দেখবেন আসবে। যখন কী করবেন? যখন এইভাবে আপনারা ভাঙবেন, উৎপাদকে নেবেন, তখন 2টি করে নেবেন। আর যদি আপনারা কিউবের নেন, তাহলে 3টি করে পেয়ার নেবেন, 3টির মধ্যে থেকে একটি নেবেন, 3টির মধ্যে থেকে একটি নেবেন। আশা করি আজকের ক্লাসটি আপনাদের ভালো লেগেছে। এবং আজকের ক্লাসের মধ্যে আমরা 2টি চ্যাপ্টার কভার করেছি, সাথে কিছু আমরা নাম্বার সিস্টেমের কোয়েশ্চন কভার করেছি, যে ফার্স্ট ন্যাচারাল নাম্বার, ফার্স্ট অড নাম্বার, ফার্স্ট ইভেন নাম্বারের যোগফল, স্কোয়ারের যোগফল, কিউবের যোগফল, এগুলি আমরা দেখেছি, শিখেছি, বুঝেছি কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে। আপনাদের সবাইকে আমি বলি, যে বাজার আপনারা নতুন এসেছেন, আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তখন আমি যখন ক্লাস আপলোড করব সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন। এবং সবাই ক্লাসটিকে লাইক করবেন, কমেন্ট করবেন যদি আপনার কোনো মূল্যবান কমেন্ট থাকে। এবং কমেন্ট করার জন্য আমি অনেকটি হোমওয়ার্ক আপনাদেরকে দিয়েছি, হোমওয়ার্কগুলি কমপ্লিট করে কমেন্ট করবেন। এবং আপনাদের সোশ্যাল মিডিয়া ফ্রেন্ড সার্কেল যে বাজারে স্টাডি করছে তাদেরকে শেয়ার করতে পারেন, কেননা আমাদের আসামের মধ্যে তথা বরাকভ্যালির মধ্যে কোনো বাংলা এইভাবে কম্পিটিটিভ এক্সামের জন্য কোনো চ্যানেল নেই, কোনো প্ল্যাটফর্ম নেই। আপনারা তাদেরকে প্রদান করতে পারেন, উপকৃত ওনারাও হবেন, আপনারাও হবেন। এবং আপনারা ক্লাসগুলি ভালো করে অবজার্ভ করবেন, শিখবেন এবং ফিডব্যাক দেবেন, যে স্যার আপনি ওই টপিকটি যদি আরও একটু ভালো করে এক্সপ্লেন করতেন, বা এই এক্সপ্লেন করাটি হয়নি বা এক্সপ্লেন করাটি হয়েছে। আমি তো মানুষ, আমার মিস্টেক হতে পারে, যদি আমার ভুল হয়, মিস্টেক হয়, আপনারা কমেন্টে বলবেন যে স্যার ওই পন্থাটি আপনি অন্যরকম করলে ইজি হতো, তখন আমি সেম পন্থাটি ইউজ করব। তো আপনারা আমাকে সাপোর্ট করবেন, সাপোর্টের প্রয়োজন রয়েছে। আমিও আপনাদের সবসময় সার্ভ করে যাচ্ছি, আপনাদের ক্লাসেস দিচ্ছি, আপনারা ক্লাসগুলি ওয়াচ করবেন। যদি বুঝে আসে, পছন্দ করেন, তাহলে আপনারা কী করবেন? লাইক করবেন, কমেন্ট করবেন, ডেফিনেটলি শেয়ার করবেন। অ্যান্ড আপনারা ক্লাসগুলি সম্পূর্ণ দেখবেন, যাতে স্কিপ করে না দেখেন। প্রত্যেকটি পয়েন্ট আমি আলোচনা করি, একটি পয়েন্ট সেটা গেলে নেক্সট পয়েন্ট বুঝতে পারবেন না। আমাদের আজকে 3rd ম্যাথসের ক্লাস হয়েছে, এইভাবে 10-12টি ক্লাস নেব, 12টি ক্লাস নেব। 12টি ক্লাসের মধ্যে প্রত্যেকটি ক্লাসে যদি আমরা 2টি করে চ্যাপ্টার কভার করি ক্লাসের মধ্যে, তাহলে 15টি ক্লাস নিলে 30টি চ্যাপ্টার কভার হয়ে যাবে। এইভাবে আমরা কম সময়ে কোয়ালিটি স্টাডি করব, কোয়ান্টিটি নয়। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।